সবাইকে শুভেচ্ছা। আজকে স্পেসের আলোচনায় নিয়মিত আড্ডায় যেখানে আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলছি। গত সপ্তাহে আমরা প্রথম মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেছিলাম, করোনা কালে মানুষের মানসিক চাপ এবং মানসিক স্বাস্থ্য কিভাবে ভালো রাখা যায় সেই বিষয় নিয়ে। আজকে আমরা আমাদের দ্বিতীয় আলাপে এসেছি। স্পেস একটি নারীবাদী সংগঠন। মানুষের মানসিক স্বাস্থ্য, বিশেষ করে আমরা কাজ করছি মার্জিনালাইজড কমিউনিটির যারা আছেন এবং নারীদের মানসিক স্বাস্থ্যের সহায়তা প্রদান বা আম, নারী শান্তি প্রতিষ্ঠায় নারীবাদী ভাবনার প্রসার ও প্রচার, এই বিষয়গুলো নিয়ে স্পেস কাজ করছে। একটি এমন একটি স্পেস আসলে ক্রিয়েট করতে চাচ্ছি আমরা, যেখানে সকল মানুষ, সব সব ধরনের মানুষ, সকল শ্রেণীর মানুষ এসে তার মনের কথাটা বলতে পারবে। এবং আমরা যা স্পেস বিশ্বাস করে মানুষের অধিকারে আর অধিকার প্রতিষ্ঠায় মানুষের ভাবনার সাথে থাকা বা মানুষের কাছাকাছি থাকার জন্য আসলে মানসিক শান্তিটা সবচেয়ে বেশি জরুরি। সেই জন্য আমরা মানুষের মনের শান্তির কথা এবং কিভাবে আসলে চাপ মুক্ত ভাবে আমরা নন জাজমেন্টাল ভাবে সেই জায়গাটাতে আমরা খুব বেশি প্রায়োরিটি দিতে চাই, যে নন জাজমেন্টাল ভাবে এবং শান্তি গত ভাবে সৌহার্দ্যপূর্ণ ভাবে আমরা থাকতে পারি একে অন্যের সাথে, এবং সবাইকে শ্রদ্ধা এবং আম, ভালোবাসা বিস্তার করতে পারি। আমাদের মূল আদর্শ হচ্ছে ভালোবাসার প্রসার। তো আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে যে দুজন আছেন বিশিষ্ট মনোবিদ। আমাদের সাথে আছেন মুকসুদ মালেক, যিনি দীর্ঘদিন ধরে আসলে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছেন এবং গভর্নমেন্টের সাথেও তিনি বিভিন্ন ধরনের কাজ করছেন, মানসিক স্বাস্থ্যের ব্যাপারে প্রশিক্ষক হিসেবে কাজ করছেন, আম, উম, করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। এবং আমাদের সাথে আছেন রেজিনা আপা। রেজিনা আপাও অনেক বছর ধরে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছেন। তার নিজস্ব একটি সংগঠন আছে যেখানে তিনি শিশু কিশোরদের বিশেষ করে মানসিক স্বাস্থ্যের সহায়তা দিয়ে থাকেন, প্রেরণা নামে। আমরা রেজিনা আপার কাছ থেকে হয়তো শুনবো সামনে। আমি শুরুতেই চলে যাচ্ছি আসলে আমাদের মূল আলোচনায়, মুকসুদ ভাইয়ের কাছে। মুকসুদ ভাই, আমরা আসলে বলি যে আমরা মানসিক চাপ চাপে থাকি সব সময় কম বেশি, এবং মানসিক চাপ থেকেই নানান ধরনের সমস্যার সৃষ্টি হয়, এবং একটা পর্যায়ে মানসিক চাপ থেকেই আমরা জানি বা বুঝি যে ডিপ্রেশনের মতন জায়গায় চলে গিয়ে সুইসাইড পর্যন্ত মানুষ করে। তো কি আসলে এই মানসিক চাপ? মানসিক চাপ বলতে আসলে আমরা কি বুঝি, কি এটা একটু যদি আচ্ছা, বলতেন। ধন্যবাদ শিমুল আপাকে। আজকে আমন্ত্রণ জানিয়েছেন, কিছু অভিজ্ঞতা শেয়ার করবো। আশা করি যে সেগুলা হয়তো বা যদি কারো একজনের কোনো একটা বিষয় কাজে লাগে, সেটাই আজকে আলোচনার সার্থকতা বলে আমার কাছে মনে হয় আর কি। আসলে মানসিক চাপ কথাটা তো আমরা সবাই মানে সবসময় বলি যে আমি চাপের মধ্যে আছি। অবশ্যই সেটা আমাদের কোনো না কোনো ভাবে ইফেক্ট হয়, তবে একটা বিষয় আমাদের মনে রাখা প্রয়োজন। আমি পজিটিভ দিয়ে শুরু করতে চাই যে প্রত্যেকটা মানুষের মাঝে একটা স্ট্রং শক্তি রয়েছে, যে আমাদের ডে টু ডে যে স্ট্রেস গুলো বা চাপ গুলো আসে সেগুলোকে ম্যানেজ করার। অর্থাৎ বলা হয়ে থাকে যে সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকে সে শক্তিটা দিয়ে দিয়েছে যে সে তার মানসিক চাপটাকে ব্যবস্থাপনা করতে পারবে, কিন্তু আমরা সেটা ইউটিলাইজ করি না। সেটা হচ্ছে আমাদের সীমাবদ্ধতা। তাহলে প্রথম কথা হলো চাপ ছাড়া মানুষ নাই, এবং মানুষের যে ম্যানেজমেন্টের একটা ক্ষমতা রয়েছে। কিন্তু প্রবলেমটা কখন হয়? যখন সেটা ওভারলোডেড হয় বা অতিরিক্ত হয়ে যায়, তখনই আসলে প্রবলেম গুলো ক্রিয়েট হয়। তাহলে খুব সাধারণভাবে যদি আমার মতামতটা আমি উপস্থাপন করি, যে মানসিক চাপের একটা বড় বিষয় হচ্ছে আমাদের লাইফে আমরা সবসময় চাই যে আমাদের মতো করে কিছু ঘটুক। মানে আমাদের একটা আকাঙ্ক্ষা থাকে, প্রত্যাশা থাকে। কিন্তু যখনই এই আকাঙ্ক্ষা অনুযায়ী ঘটনাটা ঘটছে না, অর্থাৎ অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটছে, অথবা আমি যা চাই তাই পাচ্ছি না, তখনই কিন্তু সেটা শরীর এবং মনের মধ্যে একটা ভাইব্রেশন তৈরি করে। এবং সেটাই কিন্তু আসলে মানসিক চাপ। এখন আমার কি ধরনের প্রত্যাশা ছিল আর কি ধরনের প্রাপ্তিটা আমি পেলাম, মাঝখানে কি গ্যাপটা হয়ে গেল, সেটার উপর ডিপেন্ড করে এটার মাত্রাটা। অর্থাৎ প্রত্যাশা প্রাপ্তির গ্যাপটা যদি অনেক বড় হয়, অনাকাঙ্ক্ষিত ঘটনাটা যদি অনেক হিউজ হয়, তখন কিন্তু সেটা আমার জন্য অত্যন্ত মানে কি বলবো, যে বেদনাদায়ক হয়, এবং সেটা আমার ভিতরে একটা বড় প্রতিক্রিয়া তৈরি করে। এবং সেটাই হচ্ছে মানসিক চাপ। অর্থাৎ আমরা আমাদের দৈনন্দিন জীবনে যখনই যাই, যেখানেই যাই না কেন, যে কাজই করি না কেন, আমাদের একটা হিডেন অবজেক্টিভ থাকে, এবং সেইটা অনুযায়ী ধরেই আমরা কাজ করি। এবং কাজের ফলাফল যখন আসে, তখন যদি সেটা আমার প্রত্যাশিত না হয়, তখনই কিন্তু হয়। এবং আপনি দেখেন যে আমাদের এই চাওয়া না চাওয়ার পাওয়ার বিষয়গুলো কিন্তু অনেকটা নির্ভর করে যে আমি আরেকজনের সাথে যে সম্পর্কের ভিতর দিয়ে যাচ্ছি,
যে কাজের ভিতর দিয়ে যাচ্ছি সেখানে কিন্তু অনেক মানুষও থাকে, অর্থাৎ তাদের কাছেও কিন্তু আমাদের প্রত্যাশার জায়গাটা ক্রিয়েট হয়। রিলেশনশিপ মানেই হচ্ছে সেখানে প্রত্যাশা থাকবে, আর যেখানে রিলেশনশিপ রয়েছে সেখানে প্রত্যাশা এবং প্রাপ্তির গ্যাপ কিন্তু থেকেই যায়, কিন্তু আমরা সেটাকে গ্রহণ করতে পারি না, আমাদের কাছে সেটা অনাকাঙ্ক্ষিত মনে হয়। তখনও কিন্তু সেই জায়গাটায় আমাদের একটা প্রতিক্রিয়া তৈরি হয়, অর্থাৎ একজন সেলফ বা একজন ব্যক্তি হিসাবে আমার চাওয়া পাওয়া যেমন রয়েছে, ঠিক তেমনি ভাবে সম্পর্কের ভিতর দিয়ে যেতে হয় বলে আমরা সেই সম্পর্কের ভিতরে কিছু চাওয়া পাওয়া তৈরি হয়। তো তখনও কিন্তু সেই গ্যাপটা তৈরি হয়, সেটাও কিন্তু আমার জন্য একটা ভাইব্রেশন তৈরি করে আমার শরীর এবং মনে। মন খারাপ হয়ে যায় যে আমার কাছে এটা চাইলাম, সে সেটা আমাকে দিল না, কথার কথা খুব সিম্পল, আমি এটা চাচ্ছি পাচ্ছি না। আর সর্বোপরি যেটাকে আমরা বলি যে আমাদের এই যে আমরা মানুষ হিসেবে আমরা সমষ্টিগতভাবে আছি, বসবাস করছি, আমাদেরকে কোনো না কোনো সিস্টেমের ভিতর দিয়ে যেতে হয়, অর্থাৎ পরিবার একটা সিস্টেম, বসবাস করছি সেখানে পরিবারের প্রতি আমাদের কিছু রেসপন্সিবিলিটি রয়েছে, আবার আমরা অনেক কিছু পরিবারের সদস্যদের কাছে আশা করি, তখন কিন্তু গ্যাপ তৈরি হয়। একটা অর্গানাইজেশনে যখন কাজ করছি তখন অর্গানাইজেশনে অনেক ধরনের মানুষ থাকে, তো অনেকের রেসপন্সিবিলিটি থাকে। সুপারভাইজার হিসেবে হয়তো বা সে কিছু প্রত্যাশা করছে তার সুপারভাইজির কাছে, তখন সেটা পূরণ হচ্ছে না। আবার সুপারভাইজি তার সুপারভাইজারের কাছে কিছু প্রত্যাশা করছে, তখন সেটা পূরণ হচ্ছে না, তখনই কিন্তু প্রতিক্রিয়া তৈরি হয়। সেটাই কিন্তু আমাদের একটা মেন্টাল স্ট্রেস হিসাবে দাঁড়িয়ে যায়। একইভাবে সোসাইটি, অথবা আমরা যদি দেখি যে সমাজের, আমরা বলি সমাজে আমাদের কাছে অনেক কিছু চায়, তো সেই চাওয়াটা কি? সে চাওয়াটা নিশ্চয়ই আমরা তৈরি করেছি, যখনই সেটা আমি ওইভাবে পূরণ করতে পারছি না, মানে সমাজ মানে কি, সমাজের রিপ্রেজেন্ট কিন্তু আমরাই, তো আমাদের কোনো চাওয়া পূরণ হচ্ছে না, তখনই কিন্তু সেটা রিয়াকশন করে। আরেকটা বিষয় বলে আমি হয়তো বা রেজিনা আপার কাছে এবং শিমুল কাছে ফিরে যাব, সেটা হচ্ছে যে এই চাপের ধরন রকম ফের আবার মানুষের এইজের উপরও কিন্তু অনেকটা নির্ভর করে। অর্থাৎ একটা ছোট্ট চাইল্ডের কাছে যে জিনিসটা প্রত্যাশিত বা প্রাপ্তির বিষয়টা রয়েছে, একটা টিনেজারের কাছে সেটা প্রত্যাশা বা প্রাপ্তির জায়গাটা কিন্তু অন্যরকম হয়ে যায়। আবার অ্যাডাল্টহুডে গিয়ে আমাদের প্রত্যাশা প্রাপ্তির জায়গাগুলো কিন্তু পরিবর্তন হয়। তার মানে বয়সের সেন্সে আমাদের এই চাপের ভিন্নতা কিন্তু আসে, এবং প্রতিক্রিয়াটাও কিন্তু ভিন্ন রকম হয়ে থাকে। আমরা বলি যে থ্রু এক্সপেরিয়েন্স অ্যাডাল্টরা আমরা অনেক চাপকে ম্যানেজ করতে পারি, কিন্তু সেটা সবসময় সত্য তা না। দেখা গেল যে টিনেজার অনেক সুন্দর করে তার প্রত্যাশা প্রাপ্তির জায়গাটা ম্যানেজ করে নিচ্ছে, তার কিন্তু চাপ কম হচ্ছে, আবার অ্যাডাল্ট হিসেবে আমি পারছি না, হতেও পারে। সো ব্যক্তি, সম্পর্ক এবং সিস্টেমিক যে পাওয়া না পাওয়ার যে দূরত্ব বা গ্যাপ হয়, সেটাই আসলে আমাদের শরীর মনের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। আর বয়সের সেন্সে আমরা সেই জিনিসগুলো ম্যানেজমেন্টের জায়গা থেকে, আমরা যখন ভিন্নতা তৈরি হয়, আমরা যখন সেটা পারি না ম্যানেজ করতে, তখনও একটা প্রতিক্রিয়া তৈরি হয়। তো সাধারণ সেন্সে এই জায়গাটাকে বলতে পারি যে এই যে প্রতিক্রিয়া আমার মনের মধ্যে, শরীরের মধ্যে, সেটাই হচ্ছে আসলে মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপ। সো আমি এই জায়গাটায় থামছি। আমাদের আজকে তো রেজিন আপা আছেন, উনিও অনেক কিছু অ্যাড করবেন, এবং শিমুল আপাও তার জায়গা থেকে কিছু অ্যাড করবে বলে আমার কিছু মনে হয়। Okay. ধন্যবাদ মকসুদ ভাই, সুন্দর হ্যাঁ, করে বললেন এবং এই যে কথাটা বলছিলেন যে প্রত্যাশা এবং প্রাপ্তি, এবং সেই জায়গাটা থেকে আসলে মানসিক চাপটা আসলে শুরু হয়, সৃষ্টি হয় যে আমরা অনেক কিছু প্রত্যাশা করি বা সম্পর্কের ক্ষেত্রে আমাদের অনেক প্রত্যাশা থেকে নানান ধরনের। এখন এটা কিন্তু আমরা আসলে খুব ছোটবেলা থেকেই জানি যে আমাদের সম্পর্কের ক্ষেত্রে প্রত্যাশা থাকবেই। তো রেজিনা আপার কাছে আমার প্রশ্নটা আসলে সেই সেই জায়গা থেকেই শুরু, যে এই যে বলে যে প্রত্যাশা এবং প্রাপ্তির একটা মানে ঘাটতি, সেই জায়গা থেকে যে মানসিক চাপটা শুরু হয়, এইখানে এই ঘাটতিটা কিভাবে পূরণ করা যায় বা এই সমন্বয়টা কিভাবে করতে পারে মানুষ আসলে? ধন্যবাদ শিমুল আপু। আমি আপনার প্রশ্নের উত্তরে একটু পরে যাচ্ছি। আমি একটু মানসিক চাপটা নিয়ে একটু বলতে চাচ্ছি। সেটা হচ্ছে এই যে এখন যে বৈশ্বিক মহামারীতে আমরা আছি, মানে আমি যদি স্ট্রেসটা ব্যাখ্যা করি, এই পরিস্থিতিতে এটা কিন্তু গ্লোবাল একটা ব্যাপার, মানে সারা বিশ্ব আমরা একটা মানসিক চাপের মধ্যে আছি। তো মানসিক চাপ বিষয়টা হচ্ছে, মকসুদ ভাই যেটা সুন্দর করে বললেন যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা অবশ্যই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, এবং ওই পরিস্থিতিতে যখন আমি থাকি, আমি সেটা মোকাবেলা করতে গিয়ে আমার মধ্যে কিছু প্রতিক্রিয়া হচ্ছে। সেটা কোথায়, সেটা কিন্তু তিনটা ক্ষেত্রে হচ্ছে: আমার আচরণ, অনুভূতি এবং আমার চিন্তাটার মধ্যেও একটা প্রতিক্রিয়া হচ্ছে। এবং সেখানে যখন মানে আমি আর পারছি না, ঠিক সেই সময় মানে শারীরিক প্রতিক্রিয়াগুলো কিন্তু মানে বেশি হয়ে যায়, এবং তখন আমার স্বাভাবিক কাজকর্ম
আমি সুন্দরভাবে আগের মতো আর করতে পারি না। এটাই হচ্ছে স্ট্রেস। এবং স্ট্রেসটা আসলে আমাদের মন আছে এবং চলমান কাজকর্মে আমরা সারাক্ষণই স্ট্রেস আমাদের থাকে, কিন্তু কখনো এটার পরিমাণ যখন অনেক বেশি হয়ে যায়, যদি ধরেন এরকম হয় যে আমার কাজগুলো আমি ঠিকভাবে করতে পারছি না, বা কোনো একটি আতঙ্ক থাকবে, স্ট্রেস সেটার মধ্যে একটা জিনিস যে আমার একটা আতঙ্ক থাকবে বা আমার একটা টেনশন কাজ করবে এবং সেটার সাথে ভয় যুক্ত থাকে, সেই জায়গাটা কিন্তু একটা স্ট্রেসের কারণ। মানে ভয়টাও থাকে, যেমন এখন করোনা কালে আমরা সবাই কিন্তু খুব শঙ্কিত, কি হবে কি না হবে। স্ট্রেসে যখন আমরা থাকি তখন আমরা আসলে দ্বন্দ্বে থাকি, আমরা কিন্তু কনফিউজ থাকি, এবং স্বাভাবিক মানে বর্তমান যে একটা যৌক্তিক চিন্তা ভাবনা করে আমি একটা কাজ করব, সেটা তখন আমি আর করতে পারি না। তো এই যে পারি না, যেটা ওই যে চাওয়া না পাওয়ার ব্যাপারটা যে বলছিলেন, যে যখন আমি আর করতে পারছি না তখনই কিন্তু অন্যের সাথে দ্বন্দ্বটা হয়ে যায়, যে আরেকটা মানুষ আমার কাছে যেটা চাচ্ছে আমি সেটা দিতে পারছি না, এবং তার এক্সপেকটেশন আর আমার দেয়ার মধ্যে কিন্তু ব্যবধান থাকে, এবং যখনই ব্যবধানটা থাকবে তখনই কিন্তু একটা দ্বন্দ্ব হয়, এবং যিনি দিতে পারছেন না ঠিকভাবে ওনার এক্সপেকটেশন অনুযায়ী, সেখানেই কিন্তু স্ট্রেস শুরু হয়ে গেল। এবং স্ট্রেস কিন্তু মানে মানসিক বিষয়, যেহেতু আমরা বিশেষজ্ঞ, এবং আমরা মুকসুদ ভাই আমরা বহুদিন ধরে মানুষের মন নিয়ে কাজ করছি, এই স্ট্রেস মোকাবেলার ক্ষেত্রেই কিন্তু আমাদের ক্লায়েন্টরা আমাদের কাছে যে আসেন, ওনাদের নানান রকম সমস্যা থাকে, যে জায়গাগুলোতে আমাদের তাদের সহযোগিতা করে সামনে মানে সুন্দরভাবে নিজের জীবনটাকে চালিয়ে নেওয়ার জন্য আমাদের আসলে কাজ করতে হয়। সো এই যে স্ট্রেস যখন অনেক বেশি থাকে, বেশি হতে হতে বিন্দু বিন্দু করে জমতে জমতে একটা মানুষ কিন্তু তার স্বাভাবিক কাজকর্ম আর পারে না, তার নিজের যে ব্যক্তির মানে নিজের ধ্যান ধারণা চিন্তা ভাবনা, আমি বলবো তার অস্তিত্বের যে প্রশ্ন, তার নিজের অস্তিত্ব সম্পর্কেও ধারণাটা পাল্টে যায়। তার মনে হতে পারে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, সে মনে হয় সে পারবে না, বা তার জীবনে ভালো কোনো কিছু ছিল, ভালো অভিজ্ঞতাগুলো ছিল, সেই জায়গাগুলো সে ভুলে যায়। স্ট্রেসের জন্য শারীরিক অনেক উপসর্গ হয়, মানে যেটা আমরা একটা কমন কথা সবাই বলি, প্যানিক অ্যাটাক হতে পারে, মারাত্মক সমস্যা হতে পারে, ঘুমের সমস্যা হতে পারে, কারো কিন্তু মেজাজ মর্জিতে সমস্যা হয়। আমরা কিন্তু যখন হেল্পলেস বা হোপলেস ফিলিং এ থাকি, তখন সেটা কিন্তু প্রতিক্রিয়াটা প্রকাশ পায়, আমরা জানি যে যে সেটা কিন্তু অ্যাঙ্গার মানে রাগের মাধ্যমে প্রকাশ হচ্ছে। খেয়াল করে দেখবেন, আমরা যখন কোনো একটা টেনশনে থাকি, কোনো একটা কাজ নিয়ে খুব ব্যস্ত থাকি, কেউ এসে আমাকে যদি কিছু বলে, আমি তাকে কিন্তু একটা রিয়াকশনটা অন্যভাবে দিয়ে দিচ্ছি, তার মানে আমার একটা প্রতিক্রিয়াটা একটা রাগের মাধ্যমে প্রকাশ করছে। তো এইখানে কিন্তু আরেকটা মানুষ আমাকে আর বুঝতে পারছে না যে আরে সে কেন এরকম করছে, মানে কি হলো, কিন্তু এটা সে যে করছে প্রতিক্রিয়াটা প্রকাশ করছে, এটা কিন্তু তার স্ট্রেসের কারণে। কিন্তু এই যে এখানে একটা সমঝোতার ব্যাপার, পারস্পরিক সম্পর্কগুলো যদি আস্থা থাকে, একজন আরেকজনকে গ্রহণযোগ্যতার জায়গাটা থাকে, যেটা মুকসুদ ভাই বলছিলেন যে গ্রহণ করে নেওয়ার যে জায়গাটা, সেইটা যখন থাকবে, সুন্দরভাবে একজন আরেকজনকে সম্মান করবে, গ্রহণ করে নেওয়ার যে মানে ভাবনাটা থাকবে, তখন কিন্তু সেখানে একজন স্ট্রেস মোকাবেলা করতে ব্যক্তির নিজের সহযোগিতা হয়। কারণ পারস্পরিক সম্পর্কের আমার সাথের মানুষটা স্ট্রেস সময় আমাকে আরো যেন মানে অতিরিক্ত স্ট্রেস না দিয়ে দেয়, সেই জায়গাতে আসলে একটা আমি বলবো যে এটা একটা নলেজের ব্যাপার, মানে এই বিষয়টা কিভাবে ডিল করতে হবে, মোকাবেলা করতে হবে, সেখানে পারিবারিক সম্পর্কগুলা বা আমার পাশের মানুষটা কিন্তু আমার সাথে থাকতে হবে। এবং সেটা সমমর্মিতার একটা ব্যাপার, যে উনি স্ট্রেসে আছে, এই সময় ওনাকে আমি একটু মানে সান্ত্বনা দিব, বা ওনার অনুভূতিটা সান্ত্বনাটা এমন যে সেখানে যেন তিনি আরো বেশি স্ট্রেসে না পড়ে যায়, বরং সেখানে করতে হবে যে তার কষ্টটা, তার স্ট্রেসটা আমি বুঝতে পারছি এবং সেটা তার মতো করে বুঝতে পারছি। এটাই হচ্ছে আসলে সমমর্মী, যে জিনিসটা আমরা অনেক সময় চিন্তা করি না। আমরা বলি আরে ধুর, কেন আপনি এত টেনশন করছেন, কেন আপনার এত দুশ্চিন্তা হচ্ছে। তো যেটা মুকসুদ ভাই বলছিলেন যে ব্যক্তি বিশেষে বয়সের সাথে কিন্তু স্ট্রেসের অনেক কিছু ভেরি করে, এবং শুধু তাই না, একটা মানুষের মানে চাইল্ডহুড মানে মানুষের ব্যক্তিত্বের উপরে কিন্তু তার স্ট্রেস মোকাবেলার ক্ষমতাটাও নির্ভর করে, যেটা আমরা মানে পড়াশোনা করে মানুষ গবেষণার যে থিওরিগুলো আমরা পড়ি, সেখান থেকে আমরা জেনেছি যে একটা মানুষের বেড়ে ওঠাটা, তার লাইফটা যদি খুব স্মুথলি চলে, তার যদি স্ট্রেসফুল লাইফ না হয়, তাহলে তার পার্সোনালিটি কিন্তু একরকম হবে। তার একটা পরিস্থিতি ক্রাইসিসের সাথে মোকাবেলার ক্ষমতা, সহনশীলতার ক্ষমতা তার কিন্তু
ভালো থাকবে। ঠিক পাশাপাশি যিনি একটা স্ট্রেসফুল পরিবেশে বড় হয়েছে, তার মানসিক অবস্থানটা ভালো ছিল না, তার অনেক হেল্পলেস ফিলিংসে সে থেকেছে, অনেক ক্রাইসিসে তাকে হয়তো সহযোগিতা পায়নি মানুষের, সেই মানুষটি কিন্তু অনেক বেশি খারাপ থাকবে মানসিকভাবে, এবং যে কোনো ক্রাইসিসে সে কিন্তু স্বাভাবিকভাবে মোকাবেলা করতে পারবে না। এবং এই স্ট্রেসের মানে মারাত্মক পর্যায়ে কিন্তু সেটাকে আমরা একটা টার্ম বলি ট্রমা। অনেক স্ট্রেস জমে জমে যখন মালার মতো হয়ে যায় একটা মানুষের জীবনে, তখন সে কিন্তু অনেক সময় কিন্তু তার আহ রেজিনা আপার কথাটা শোনা যাচ্ছে না। আচ্ছা, আমরা রেজিনা আপার বোধহয় কোনো একটা প্রবলেম হচ্ছে, ঠিক বুঝতে পারছি না আমি। আবার নিশ্চয়ই আসবেন তিনি। আমি মুকসুদ ভাইয়ের কাছে এখানে চলে যাচ্ছি। মুকসুদ ভাই, যেটা রেজিনা আপা বলছিল যে অনেক হুম সময় হচ্ছে স্ট্রেস এর কারণে ট্রমা হয়ে যাচ্ছে, এবং হুম আসলে আপনিও যেটা বলছিলেন যে প্রাপ্তি এবং প্রত্যাশা, সেই জায়গা থেকে আসলে কিভাবে একটা মানুষ তার স্ট্রেস থেকে বের হয়ে আসবে? কারণ ওকে এই এই কৌশলগুলো তো আমরা জানি না, আমাদের স্ট্রেস হচ্ছে, হুম কিন্তু আমরা কিভাবে এই জায়গা থেকে বের হয়ে আসবো সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। তো এটা থেকে কিভাবে বের হয়ে আসা যায় বা বের হয়ে আসার ওকে উপায় কি? ওকে ধন্যবাদ। যে হ্যাঁ, আমরা বলি না যে আমার কোন একটা সলিউশন পেতে হলে আমাকে তার সোর্সটা আসলে জানতে হবে, যে এই প্রবলেমটা কোথা থেকে ক্রিয়েট হচ্ছে। তো আমি যে বলছিলাম যে প্রথমত দেখতে হবে যে এই স্ট্রেসের সোর্সটা কি। সোর্সটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে কিন্তু আমরা ম্যানেজমেন্টে যেতে পারবো। ঠিক কিনা বলেন? আমরা সাধারণত কি হয় যে শারীরিক সমস্যা নিয়ে যখন ডক্টরের কাছে যাই, ডক্টর কিন্তু অনেক কিছু ডায়াগনোসিস করতে দেয়। হ্যাঁ, অনেক সময় আমাদের একটু মন খারাপ হয় যে এতগুলো টেস্ট দিল, একটা সিম্পল রোগের কথা বলে নিয়ে গেলাম, আমি গেলাম ওনার কাছে, উনি আমাকে অনেকগুলো টেস্ট দিল। তা আমরা একটু মনক্ষুণ্ণ হই, এতগুলো টাকা লাগবে কথার কথা। কিন্তু ডক্টর আসলে ওই ডায়াগনোসিসটা করতে দিয়েছে এই কারণে যে রোগটা আসলে কি, এটা স্পেসিফিক করে চিহ্নিত করার জন্য। যখন সেটা চিহ্নিত হয়ে যাবে, ডায়াগনোস হয়ে যাবে, তখন কিন্তু খুব অল্প ওষুধে বা ম্যানেজমেন্টে সেটা কিওর হবে। ঠিক তেমনি ভাবে আমাদেরকেও বুঝতে হবে যে আমাদের স্ট্রেসের সোর্সটা কি। সাধারণত আমরা বলি যে, আমি যেভাবে একটু আগে বলেছিলাম, প্রথমত যে আমি নিজেই কিন্তু একটা স্ট্রেসের সোর্স হতে পারি, যে আমার অনেক ধরনের সীমাবদ্ধতা আছে যেগুলো আমি অ্যাকসেপ্ট করে নিতে পারছি না। তাহলে সেটা কিন্তু আমার ব্যক্তি হিসাবে সেটা আমার সোর্স, এবং এই সোর্সটাকে মিনিমাইজ বা ম্যানেজমেন্ট করতে হলে আমাকে নিজেই কিছু ইনিশিয়েটিভ নিতে হবে। তাহলে ধরে নেন যে কথার কথা যে হ্যাঁ, আমি অল্পতেই রেগে যাচ্ছি, স্ট্রেসটা অল্প স্ট্রেসে রেগে যাচ্ছি, তাহলে কি করতে হবে? যে রাগের ব্যবস্থাপনাটা আমাকে শিখতে হবে। তাহলে আমি নিজে সোর্স, আমার বহিঃপ্রকাশটা হচ্ছে যে অ্যাঙ্গার, সেই স্ট্রেসের কারণে অ্যাংরি হয়ে যাচ্ছি, অন্যের সাথে সম্পর্কগুলো বিনষ্ট হচ্ছে। তাহলে অ্যাঙ্গার ম্যানেজমেন্টের কিছু বিষয় রয়েছে। দুই কথার কথা, আমার কিছু বদ্ধমূল ধারণা রয়েছে যেগুলা থেকে আমি বের হতে পারছি না, বারবার সেটাই আমাকে তাড়া করছে। তাহলে আমার সেই বদ্ধমূল ধারণাগুলোর যে সঠিক নয় সব সময়, সেই জায়গাটাও কিন্তু অ্যাকসেপ্টেন্সের একটা জায়গা ক্রিয়েট করতে হবে। তাহলে ফার্স্ট, ম্যানেজমেন্টের আগে আমাকে এই যে লিমিটেশন গুলো রয়েছে, আই নিড টু বি অ্যাকসেপ্ট দ্যাট পার্ট। ডায়াগনোসিস করলাম, চিহ্নিত করলাম, করে আমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে যে এটা আমার একটা লিমিটেশন অথবা এটা আমার একটা প্রবলেম। তো আমরা যারা অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করতে চাই অথবা স্ট্রেসটাকে কমাতে চাই, তাকে প্রথমে যে জিনিসটা করতে হবে, চিহ্নিত করে স্বীকার করে নিতে হবে যে এটা আমার লিমিটেশন। এই যে আমি অনেক সময় তো ভালোভাবে চিন্তা করতে পারছি না, আমি হয়তো বা আমার কাজগুলো গুছিয়ে নিতে পারছি না, এই যে সীমাবদ্ধতা সবার থাকতে পারে, সবারই রয়েছে। তাহলে এই আনকন্ডিশনাল অ্যাকসেপ্টেন্সের জায়গাটা ক্রিয়েট করা হচ্ছে প্রথম বিষয়, যেটা স্ট্রেস ম্যানেজমেন্ট করতে সহযোগিতা করবে। আমরা আরো ডিটেলস আরো একদম সূক্ষ্মভাবে ধরে করার চেষ্টা করি। নাম্বার দুই, ধরে নেন আমার স্ট্রেসের সোর্স যদি রিলেশনশিপের থেকে ক্রিয়েট হয়ে থাকে, তাহলে কিন্তু আমার সেই রিলেশনশিপ গুলোকে নিয়ে ভাবতে হবে, যত্নশীল হতে হবে। কারণ রিলেশনশিপ সবসময় টু ওয়ে প্রসেস, দুইজনেরই সেখানে কন্ট্রিবিউট থাকে। তাহলে আমরা যদি একটা রিলেশনশিপের ট্রিগার পয়েন্ট গুলো দেখতে পারি, যে ট্রিগার পয়েন্ট গুলো আমাদেরকে স্ট্রেস দেয়, সেটা যে কোনো রিলেশনশিপের কথা কিন্তু আমরা বলছি। আমরা তো অনেক ধরনের রোল প্লে করি। ধরে নেন যে আমার সাথে আমার সন্তানের রিলেশনশিপ, তাহলে আমার সন্তানের সাথে আমার স্ট্রেসের কিছু ট্রিগার পয়েন্ট রয়েছে। ও যেটা করলে আমি ট্রিগার আপ হই, আমি যেটা করলে সে ট্রিগার আপ হয়। এমনি করে হাজবেন্ড ওয়াইফ, অথবা প্রফেশনাল রিলেশনশিপ, অথবা ফ্রেন্ড রিলেশনশিপ। তাহলে আমাকে যদি রিলেশনশিপের স্ট্রেসের
কজ গুলো আমি ধরে নিতে পারি, আমার ট্রিগার পয়েন্ট গুলো ধরে নিতে পারি, তাহলে কিন্তু সেই রিলেশনশিপের যত্ন নেওয়াটা সহজ হয়, স্ট্রেস গুলোকে ম্যানেজ করা। আরেকটা যেটা বলেছি যে কোপ করতে পারছি না সিস্টেমের সাথে, তাহলে কোপিং মেকানিজম বলা হেলদি ওয়েতে, যে কিভাবে সেই সিস্টেমকে কিন্তু আমরা ওভারনাইট চেঞ্জ করতে পারি না, কিন্তু আমরা সেটাই কিন্তু করি। সেটা করতে গিয়ে আমাদের কি হয়, আমরা চাপগ্রস্ত হই। তাহলে সিস্টেমের সাথে কোথায় আমি কোপ করতে পারছি না, আমাকে কিন্তু সেই বিষয়গুলো চিহ্নিত করে আমার কি স্ট্রেংথ রয়েছে সেটাকে ফোকাস করতে হবে। তাহলে প্রথম যদি তিনটাকে ওভারঅল বলি, তার মানে আমি ডায়াগনোসিস করলাম আমার স্ট্রেসের পয়েন্টগুলোকে ব্যক্তি হিসাবে, সম্পর্কের জায়গা থেকে এবং সিস্টেমকে কোপ করতে না পারার জন্য সেগুলো চিহ্নিত করলাম। চিহ্নিত করার পর সেখান থেকে বের হওয়ার জন্য আমার স্ট্রেংথ গুলোকে খোঁজ করতে হবে। আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে হিউম্যান বিং হিসাবে আমার কি আছে, অ্যাবিলিটি কি আছে, সেটা না খোঁজ করে আমার কি নাই, আমি কি পাচ্ছি না, সেই জিনিসটাকে অনেক সময় হাইলাইট করি, এবং স্ট্রেসে পড়লে এটা কিন্তু বেশি হয়। তো আমরা যেটাকে বলি যে আমাদের এরকম একটা পজিটিভ ভাইব্রেশন আমাদের ব্রেনের মধ্যে সবসময় দেওয়ার জন্য একটা প্রসেস যদি ক্রিয়েট করি, তাহলে স্ট্রেস আসলে তৈরি হবে না। এগুলো কিন্তু অনেক বিষয় রয়েছে, আমরা প্র্যাকটিস করতে করতে একসময় স্ট্রেস তৈরি হবে না। আর কিছু আছে তৈরি হয়ে গেলে ম্যানেজমেন্ট কিভাবে করব। আরেকটা হচ্ছে যে আমরা আমাদের এই জায়গাগুলোতে সচেতন থাকবো, এবং ধরে নেন যে আমি অ্যাওয়্যার যে আমার স্ট্রেস পয়েন্টে আমি এগুলা করি, কিন্তু আমি ভিতরে সেটা নিচ্ছি না, ইগনোর করতেছি, তাহলে কিন্তু হবে না। তার অ্যাওয়ারনেস হচ্ছে এমন, আমাকে ভিতরে নিতে হবে, অ্যাকসেপ্ট করে নিতে হবে, তারপরে মুভ অনের জন্য আমার ব্যবস্থাগুলো নিতে হবে। এখন এই যে এই জায়গাগুলোতে আমরা তো অনেক টুলস টেকনিক্স এর কথা আমরা বলে থাকি। তো ওভারঅল যেটা আমি কয়েকটা বলছি, রেজিনা আপনি সেখানে অ্যাড করবেন আরো। যেমন ধরে নেন যে আমরা বলি স্ট্রেস থেকে, সবগুলো স্ট্রেস থেকে মুক্ত থাকার জন্য একটা বড় বিষয়কে আমরা হাইলাইট করি, সেটা হচ্ছে যে হিয়ার এন্ড নাও, আমরা বর্তমানে অবস্থান করা। আমাদের স্ট্রেসের অনেক বড় একটা সোর্স হচ্ছে পাস্ট, আরেকটা হচ্ছে ফিউচার। অর্থাৎ আমরা পাস্ট নিয়ে মন খারাপ থেকে আস্তে 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 স্ট্রেসের জায়গাটা ট্রিগার আপ করি, আর আমার ভবিষ্যৎ কি হবে সেইটা নিয়ে অ্যাংজাইটিতে ভুগে আমার স্ট্রেসটাকে আরো বেশি হাইলাইট করি। তার মানে হচ্ছে যে আমার কি ছিল আর কি হবে, এই জায়গাটার চেয়ে অনেক বেশি আমাদের ফোকাস করতে হয় বর্তমান সময়টাকে, আজকে। এই যে রেজিনা আপা বলছিলেন যে আমাদের এখন করোনা ক্রাইসিসের যে মোমেন্টটা আসছে, আমরা যদি এখন এই ক্রাইসিসটাকে ফেস না করে আমরা সারাক্ষণ যে আমরা অতীতেই ভালো ছিলাম আর ভবিষ্যতে কি হবে এই চিন্তাটা যদি করতে থাকি, তাহলে কিন্তু আমার স্ট্রেসটা অনেক বেড়ে যাবে। তার মানে প্রত্যেকটা দিনকে আমার ইউটিলাইজ করতে হবে, দেখবেন যে আমার সেই জায়গাটার ম্যানেজমেন্টটা যদি হয়, স্ট্রেসের মাত্রাগুলো কমতে থাকবে। এক। দুই হচ্ছে আমরা এটাকে বলি যে অপশন খুঁজে বের করা। এই যে এখন আমরা যে সিচুয়েশনে আছি অথবা কোনো একটা রিলেশনশিপে যাই হোক না কেন, তখন আমরা ভাবি যে আর বোধহয় কোনো অপশন নাই, এই করোনা বোধহয় আর কোনোদিন যাবে না, হ্যাঁ আমরা বোধহয় আর আগের অবস্থানে ফিরে যেতে পারবো না। তো এইভাবে একটা বড় প্রবলেমটাকে একটা বিশাল আকারে দেখে আমরা কোনো অপশন খুঁজতে চাই না এবং বসে থাকি এবং নিজেকে হেল্পলেস ভাবতে থাকি। বলা হয় যে না, যে আপনি যে কোনো সিচুয়েশন ক্রিয়েট হোক না কেন, সেইখান থেকে একটা অল্টারনেটিভ অপশন খুঁজে বের করার সুযোগ রয়েছে। এবং বলা হয়ে থাকে যে প্রত্যেকটা নেগেটিভ জিনিসের একটা পজিটিভ ভাইব্রেশন থাকে বা একটা পজিটিভ দিক থাকে, আমাদের আসলে সেই জিনিসগুলো খুঁজে বের করা প্রয়োজন রয়েছে। অর্থাৎ যেমন এখন ধরে নেন এই যে প্যান্ডামিক পিরিয়ড অথবা আমরা করোনা ক্রাইসিস বলছি, আমরা কি করি যে যেটা আমার ক্যাপাসিটির মধ্যে নাই আমরা ওইটা নিয়ে ফাইট করি অনেক সময়। হ্যাঁ? যে আমার এটা ক্ষমতার মধ্যে নাই, আমি হয়তো ভাবছি যে না কালকেই ঠিক করে ফেলবো বিষয়টাকে, আসলে কিছু হবে, কালকে ঠিক হয়ে যাবে, এই চিন্তাটাই তো মানে আমাকে স্ট্রেসের মধ্যে ফেলে দেবে। কালকে তো এটা হবে না, কারণ আমরা 3 মাস ধরে যে এক্সপেরিয়েন্স হলো, 4 মাস ধরে যে গ্লোবাল, আমাদের দেশীয় ন্যাশনাল পর্যায়ে, ইভেন দো আমাদের সোসাইটাল একটা বিষয় কিন্তু রয়েছে যেটা অন্য জায়গার সাথে মিলবে না। তাহলে আমার ক্ষমতার মধ্যে কি আছে, যে আজকে আমি কোন জায়গাটাতে আমি কন্ট্রিবিউট করতে পারি, আমার অপশনটা কি রয়েছে, আমি কিভাবে নিজেকে ভালো রাখতে পারি। আরেকটা বলে আমি থামবো, নাম্বার থার্ড হচ্ছে আমি বলেছিলাম যে আমার কোন ক্ষমতাটা রয়েছে যেটা আমি ইউটিলাইজ করতে পারি। অর্থাৎ আজকের এই দিনটাতে যদি আজকের এই এই প্রোগ্রামটার কথা বলি, যে আমরা কি কখনো ভেবেছিলাম যে এই ধরনের অনেকগুলো আমরা অনলাইনে এই প্রোগ্রামগুলো করব? করব না তো। তার মানে কি আমাদের এটা ক্যাপাসিটির মধ্যে আছে যে আমরা সরাসরি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছি বলে আমরা গ্যাদারিংটা করতে পারছি না সরাসরি, কিন্তু একটা বই আছে, সবার জন্য নাও হতে পারে, কিন্তু একটা জনগোষ্ঠীকে কিন্তু আমরা এই মেসেজ গুলো এখন থ্রু এই অনলাইনে দিতে পারছি। তার মানে কি যে আমার যে ক্ষমতাটা আছে, অনলাইনের যে উপযোগিতাটা আছে, আমি সেটাকে ব্যবহার করছি। আর সেটা না করে যদি এখন ঘরে বসে আমি হায় হতাশ করতে থাকি, তাহলে কিন্তু স্ট্রেসের মাত্রাটা বাড়তেই থাকবে। সো ওভারঅল আমি এই জায়গাটা বলছি। আর থার্ড হচ্ছে যেটা আমরা যেটাকে বলি যে আমার ওয়েলবিং, মানে ভালো থাকাটার সাথে গোলটাকে
অ্যাডজাস্ট করা, স্ট্রেস অনেক কমে যাবে। যেমন এখন আমি ভাবছি আমার ভালো থাকার জন্য প্রতিদিন অর্ডার করে ফাস্টফুড আনতে হবে, অথবা আমি গিয়ে এখন আমার একটা জায়গায় বসে খেতে হবে। এটা হচ্ছে আমার ড্রিম, তাই না? তাহলে ওয়েলবিংটা, আমি তো এটা সম্ভব হচ্ছে না, তখন আমার ওয়েলবিংটা কিন্তু নষ্ট হচ্ছে। তাহলে এই যে ড্রিম এবং রিয়ালিটির সাথে একটা অ্যাডজাস্টমেন্ট করা, তা না হলে কিন্তু এখন আমার কি সম্ভব যে আমি আমার ক্রিয়েটিভিটিটাকে এখানে এক্সারসাইজ করতে পারি। আমি কখনো রান্না করি না, কিন্তু আমি একটা রেসিপি দেখে আমি একটা রান্না করে আজকে আমি নতুন করে সবাইকে পরিবারে খাওয়াতে পারি। তাহলে সেটা কি হবে? একটা আনন্দের বিষয় হবে। তাহলে রিয়েলিটি হচ্ছে আমি এখন এইটা পারবো, এটা। সো উই নিড টু বি অ্যাকসেপ্ট দ্যাট পার্ট, ড্রিম এবং রিয়ালিটি। এবং এটার সাথে খুব বেশি যায়, সেটাকে বলা হয় যে নিড এবং উইশ, এই দুইটার পার্থক্যকে যদি বুঝতে পারি আমাদের স্ট্রেস কমে যায়। আমি তো মনে করি যে এটা যদি আমরা মনে প্রাণে ধারণ করতে পারি যে কোনটা আমার নিড, কোনটা আমার উইশ, তাহলে কিন্তু প্রবলেম সলভ, স্ট্রেস তো নাই। অর্থাৎ আমার এখন নিড হচ্ছে বেঁচে থাকা, এই যে অক্সিজেন নিচ্ছে এটা আমার নিড, কথার কথা। কিন্তু আমি এখন গিয়ে আড্ডা দিব চায়ের দোকানে গিয়ে, সেটা হচ্ছে উইশ। চায়ের দোকানে গিয়ে চা না খেলে কিন্তু আমি মরে যাব না, কিন্তু চা খেতে গিয়ে যদি করোনায় আক্রান্ত হই তাহলে কিন্তু সেটা আমার জন্য রিস্কি। তার মানে আমি উইশ পূরণ না হলে কখনো মরে যাব না, কিন্তু নিড পূরণ না হলে আমি কিন্তু হেলদি থাকবো না। তার মানে এখন আমার নিড হচ্ছে শারীরিক সুস্থতা, এই যে আজকে আমরা কথা বলছি, স্ট্রেসকে ম্যানেজ করা। তা না হলে আমার যেটা ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। আমার নিড কি? আমার হয়তো কথার কথা আমি পার্কে গিয়ে আড্ডা দিতাম, হাঁটতাম একটুখানে, তারপরে স্টার কাবাব বা কোথাও বসে নাস্তা খেতাম, এটা হচ্ছে এখন আমার উইশের জায়গায় পড়বে। কিন্তু নিড হচ্ছে ঘরে বসে আমি যোগা করতে পারি, এক্সারসাইজ করতে পারি, ব্রিদিং এক্সারসাইজ করতে পারি, স্ট্রেসের টেকনিক গুলো কিভাবে ম্যানেজ করা যায় সেটা, এটা হচ্ছে আমার এখন নিড। তাহলে বড় অর্থে ড্রিম রিয়ালিটির সাথে নিড এবং উইশের পার্থক্যটা বুঝে আমরা যদি ফোকাস করতে পারি, আমি মনে করি যে স্ট্রেসের জায়গাটা অনেকটা কমে যায়। আপনি দেখেন এই নিড আর উইশ নিয়ে কিন্তু আমাদের দ্বন্দ্বের জায়গাগুলো তৈরি হয়, আমাদের না পাওয়ার বেদনাগুলো তৈরি হয়, প্রত্যাশা প্রাপ্তির ঘাটতিগুলো তৈরি হয়। তাহলে আমরা অন্ততপক্ষে এই মোমেন্টে বোঝার চেষ্টা করি যে হোয়াট ইজ মাই নিড এন্ড হোয়াট ইজ মাই উইশ। তো সেই আমি যেটা থামছি। সো আমি ওভারঅল এই বিষয়গুলো বললাম, আমরা আরো স্পেসিফিক অনেক টুলস টেকনিক্স রয়েছে, আমরা কিছু হয়তো বা শেষের দিকে গিয়ে আরো স্পেসিফিক ভাবে কথা বলতে পারি। আমরা রেজিনা আপার কাছে শুনবো, উনিও নিশ্চয়ই অনেক কিছু আমাদেরকে বলবেন। থামছি আমি এই জায়গাতে। মাইকটা বোধহয় ইয়ে আছে, মিউট আছে শিমুল আপু। শিমুলাপুর মাইকটা মিউট আছে একটু, হ্যাঁ হ্যাঁ, ঠিক ওকে। আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। তো আপনি মুক্তি ভাই বলছিলেন যে নিড এবং উইশটাকে বোঝা, এই জায়গাটাতেই হয়তো আমরা আসলে সবচেয়ে বেশি প্রবলেমে পড়ি, যে আমাদের কোনটা নিড এবং কোনটা উইশ, এবং উইশটাকে নিয়ে আমরা আসলে সবচেয়ে বেশি হয়তো স্ট্রেস ফিল করি যে আমার আসলে এই জিনিসগুলো নাই বা আছে। তো আমি একটু রেজিনা আপনার কাছে একটু ভিন্ন অ্যাঙ্গেলে এখন এখন যেতে চাই, একজন নারী হিসেবে একটু জেন্ডার পার্সপেক্টিভে যেতে চাই। যে আহ যে কথাগুলো বললাম, যে এতক্ষণ আমরা আমাদের কিভাবে নিজের স্ট্রেস রিলিফ করব সেই জায়গাটা তো আমরা বললাম, কিন্তু অনেক সময় হয়তো দেখা যাচ্ছে যে বিশেষ করে এই প্যান্ডামিক সিচুয়েশনে আরো বেশি যারা কর্মজীবী নারী তারা তো ঘরে বসে দেখা যাচ্ছে যে অফিসও তাদেরকে করতে হচ্ছে, পাশাপাশি পুরো ফ্যামিলি ম্যানেজ করতে হচ্ছে, এবং যে আমার সঙ্গীটি আছেন তিনিও কিন্তু ঘরে বসে আছেন এবং তিনিও এই সিচুয়েশনে একই রকম চাপ ফিল করছেন। কিন্তু এই সময়টা দেখা যায় বিশেষ করে নারীদেরকে অনেক বেশি চাপ, এক্সট্রা চাপ নিতে হয়। এখন সে নিজের এই এই জায়গাটা সে নিজের চাপটা কমানোর জন্য তো তার সঙ্গীকেও সেটা বোঝাটা প্রয়োজন। আমরা আসলে আমার সঙ্গীকে কিভাবে বোঝাতে পারি তিনি যদি না বোঝেন, এবং আমার মনে হয় যে অধিকাংশ নারীরাই এই সিচুয়েশনটাতে পড়েন বা ভোগেন, যে আমি নিজে তো বুঝতেছি আমি চাপ, কিন্তু আমার সঙ্গী তো বুঝতেছে না আমার অবস্থাটা, তো তাকে আমি কিভাবে বোঝাবো আসলে? ধন্যবাদ। আপনি বেশ মানে জটিল একটা জায়গায়, যাই হোক, মানে এটা খুব বাস্তবতা শিমুল আপু, যে ইস্যুটা আপনি রেজ করলেন, যে এটা কিন্তু একটা মানে নট মানে এই করোনা কালের কথা বলছি না, যে আমাদের প্রেক্ষাপট, আমাদের সমাজে আমরা নারীদের যে অবস্থান, এই পতিতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে আমরা, এটা আমাকে বলতেই হচ্ছে কারণ আমি অনেক বছর কাজ করছি নারীদের নিয়ে যারা মানসিকভাবে ভালো থাকেন না, ইভেন সহিংসতার শিকার হয়েও আমাদের কাছে যখন মানসিক সাপোর্ট নিতে আসে, সেই জায়গাগুলো পরিবারগুলো কাছে থেকে, খুব কাছে থেকে দেখা এবং সেই সাথে ম্যানেজমেন্টে কাজ করার অভিজ্ঞতা আমার আছে। তো সেখান থেকে বলছি যে আসলে
উম, মানে সম্পর্ক ভালো থাকলে কিন্তু কোনো সমস্যা হয় না। একজন আরেকজনের সাথে শেয়ারিং করার যে স্পেসটা, সেটা যদি আমরা দাম্পত্য সম্পর্ক বলেন বা যে কোনো রিলেশনশিপ, প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ, বন্ধুর সম্পর্ক, উম, এই যে ভাই বোনের সম্পর্ক, সব জায়গায় একজন আরেকজনের প্রতি যে আস্থা, এই এই জায়গাটা যদি মানে বন্ধনটার মধ্যে যদি এই জায়গাটা না থাকে, তখন কিন্তু মানে সমস্যা হয়, এবং তখন একজন আরেকজনকে আসলে কি করে, স্পেস দেয় না, বরং একটা, আমি বলবো এটা একটা প্রতিযোগিতা। তারা সারাক্ষণই একটা দ্বন্দ্বে থাকে, একজন আরেকজনকে মানে কে জিতবে কে হারবে এরকম একটা প্রতিযোগিতার মধ্যে থাকে। তো এই মানে এই যে সংকটকালে আমরা ঘরে আছি সবাই, বাসায় থাকছি, অনেক পজিটিভ জিনিসও আছে, যে এখন কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যাদের অনেক ব্যস্ততা ছিল, একজন একজনকে সময় কম দিয়েছে, সেসব জায়গাগুলোয় কিন্তু একটা সুন্দর এই ভালো কথাগুলো আমরা শুনি, যে সুন্দর সম্পর্ক তৈরি হচ্ছে, বা একজন আরেকজনকে সূক্ষ্ম অবজারভেশনের জায়গা বা তার মত বিনিময়ের যে মাধ্যমটা, এখন সামনে থেকে কথা বলা, একজন আরেকজনকে দেখা, কিছুটা নিজেদের মধ্যে সময় কাটানোর সুযোগগুলো এসেছে। কিন্তু যে সম্পর্কগুলো আসলে আমি বলবো যে ভালো ছিল না, সম্পর্কগুলোর মধ্যে দ্বন্দ্ব ছিল, তাদের মধ্যে যে সমস্যাগুলো হচ্ছে, আমরা ফোন পাচ্ছি, আমরা তো অনলাইন কাউন্সিলিং সেবা দিচ্ছি, সেখানে যেটা হচ্ছে যে বাড়ির মধ্যে কিন্তু বিবাদ অনেক বেড়ে যাচ্ছে। সেখানে যেটা হচ্ছে যে, আর যেটা আপনি বলছিলেন যে নারীরা যারা কর্মজীবী, তারা কিন্তু এখনো কর্মজীবী, মানে ওয়ার্ক ফ্রম হোম তাদের করতে হচ্ছে, পাশাপাশি তার শিশুটি ঘরে। আরো যেটা হচ্ছে যে আমাদের যে গৃহ পরিচালিকা যে থাকতেন বাড়িতে, সেটাও কিন্তু এখন আমরা আসতে দিচ্ছি না বা নাই, সেখানে কিন্তু সেই নারীর কিন্তু অনেক বেশি ঘরের কাজগুলো করতে হচ্ছে, তার বাচ্চাদের ম্যানেজ করতে হচ্ছে, পাশাপাশি ঘরে কিন্তু গৃহকর্তা আছেন, তাকেও সামাল দিতে হচ্ছে, কারণ হয়তো এক কাপ চা বানাতে বেশি হচ্ছে, আগে হয়তো 2 কাপ কম বানাতে হতো, এখন বেশি বানাতে হচ্ছে। ছোট ছোট ইস্যুতে কিন্তু দ্বন্দ্ব লেগে যাচ্ছে। কিন্তু এটা কেন এটা হলে ভালো হয় যে 1 কাপ আমি বানিয়ে দিই, আর 1 কাপ সে আমাকে বানিয়ে দেয়। এই যে একটা সুন্দর সমঝোতার জায়গা, আন্ডারস্ট্যান্ডিং, এই জায়গাটা থাকলে কিন্তু আর দ্বন্দ্ব হয় না। কিন্তু এটা কিন্তু আসলে ভালো কথা না। আমরা সহিংসতার খবরও পাই। আমার কাছেও কয়েকটাই পারিবারিক ঘরের মধ্যে মানে সহিংসতার কারণে কি করবে ভালনারেবল, আমার এই মুহূর্তে মনে পড়ে গেল 2টো কেস আমি গত মাসে ডিল করতে হয়েছে আমার, যে যত রেফারাল গুলো আমরা অনলাইনে বলে দিয়েছি, তাকে মেন্টাল সাপোর্ট দিয়েছি। আমার এই 2টো কেস গত মাসে আমি ডিল করতে হয়েছে, যেটা বেশ সহিংসতাও ছিল বাড়ির মধ্যে। তো কেন মানে এখন আসলে ওই মুকসুদ ভাই যেটা বলছিলেন, যে আমাদের অ্যাডাল্ট কনসাসনেস, ক্রান্তিকালে এখন আমি কই আছি, প্রেজেন্টটা চিন্তা করা। এখন কি আমাদের যুদ্ধ করার সময়, বা এখন কি আমাদের মারামারি কি পাস্টের কথাগুলো নিয়ে চিন্তা করার সময়, যে আমাকে কি পেলাম কি না পেলাম, কি হয়নি, এই যোগ বিয়োগের আসলে এখন সময় না। যে এখন আজকে আমি কথা বলছি, কালকে আমি থাকবো কিনা বলতে পারছি না, এরকম পরিস্থিতি। কারণ করোনা হয়ে গেলে, করোনা সেই স্ট্রেসের কথা চিন্তা করলে, করোনার জন্য আমাদের যেটা করতে হবে, সাবধান থাকতে হবে, এবং করোনা পরিস্থিতিতে কিভাবে আমি মোকাবেলা করব, এই প্রেজেন্ট সিচুয়েশনটাই আসলে আমাদের মাথায় থাকতে হবে। তো সেইখানে আর বাকি যে দ্বন্দ্বর কোনো আসলে অবকাশ নেই। সেই জন্য আমি এটাই বলবো যে আমাদের সবাইকে খুব সুস্থির মস্তিষ্কে থাকতে হবে, ঠান্ডা মাথায় থেকে অ্যাডাল্ট কনসাসনেসে কাজ করতে হবে, যে আমি যেটা করছি যৌক্তিকভাবে করছি কিনা। আর যে দ্বন্দ্ব যে হচ্ছে যে সম্পর্কগুলোতে, যে একজন আরেকজনের আসলে কেন হচ্ছে, এটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, দেখা যাচ্ছে যে একজন একজনের নেতিবাচক বিষয়গুলোকে আমরা মনোযোগ বেশি দিচ্ছি। হ্যাঁ, নেতিবাচক বিষয়গুলোকে নিয়েই বোধহয় থাকছি, তার পজিটিভ জিনিসগুলো যদি একটু দেখার চেষ্টা করি, সেটা হতে পারে। এমন হয় যে আসলে পজিটিভ জিনিস সে কিন্তু দেখতেই পাচ্ছে না। অনেক ক্লায়েন্ট আমাদেরকে বলে, আমি হয়তো প্রশ্ন করি কাপল থেরাপিতে, যে আচ্ছা ওনার কি ভালো গুণ ছিল বা কি আপনার মনে হয়, বলে আপা মনে করে তো আমি কিছু আমার স্মৃতিতে তো কিছু নাই যেটা পজিটিভ। এরকমও সম্পর্ক আসলে আছে, যে যেখানে আসলে ভালো কিছু নাই, তাহলে সেই মানুষটি কি নিয়ে ভালো থাকবে। তার কিন্তু ওই যে অল্টারনেট অপশন খুঁজে নিতে হবে, সেটা হচ্ছে নিজেকে ভালো রাখার মানসিক মানে সেলফ কেয়ারটা খুব ইম্পর্টেন্ট, যে তার নিজের ভালো থাকার জন্য নিজের প্রতি মনোযোগী হতে হবে। যে সম্পর্কটা খুব দ্বন্দ্বের, ওখান থেকে আমার এক্সপেকটেশন কমিয়ে ফেলতে হবে, যে আমি আসলে ওখান থেকে আর কিছু পাবো না। মানে আমি যখন আশা বেশি করব, সেই প্রথম প্রশ্নের উত্তরটা এখন বলছি, যে আমি আশা করব কিন্তু আমি পাচ্ছি না, তখন কিন্তু আমার অনেক কষ্ট হয়ে যাবে। তখন কিন্তু আমার মনের প্রশান্তির জন্য আমার খুব
কাছের মানুষ, হতে পারে আমার মা, আমার ভাই বোন, ফ্যামিলি, বা আমার কাছের কোনো বন্ধু যার সাথে আমার মনের শেয়ারিং হয়, এরকম মানুষগুলার সহচার্যে থেকে কিন্তু মানে আমার মনে শান্তিটার জন্য শেয়ারিংটা খুব জরুরি। মানে আমি কষ্ট নিয়ে যে স্ট্রেস গুলা জমে মালা গেথে আমি ট্রমা থাকবো না, এটা আমি বারবার সে সময় বলতে চাচ্ছিলাম যে ট্রমা হয়ে যায় আমাদের, তখন কিন্তু আমি আর ভালো থাকি না, ব্যক্তি কিন্তু বেঁচে থাকার স্বপ্নটাও ভুলে যায়। অনেকে সুইসাইডাল অ্যাটেম্পের পরে আমাদের কাছে আসে। তো এই যে দ্বন্দ্ব, এই যে সম্পর্কের মানে বিবাদ, সেখান থেকে একটা ডিভোর্স হয়ে যেতে পারে, সেই বাড়ির শিশুগুলার মানসিক অবস্থা খারাপ হতে পারে, নানান সমস্যা হতে পারে। এবং এই যে ট্রমা যখন হয় একটা মানুষের, সেই মানুষের কিন্তু তার ব্যক্তি জীবনের ভবিষ্যৎটা একদমই অন্ধকার হয়ে যায়। ট্রমা থাকলে তখন সে যদি ডিল না করে, সে যদি মানসিক সেবাগুলো না নেয়, সাইকোথেরাপি না নেয়, সে যদি কাউন্সিলিং এর আন্ডারে না থাকে, তখন কিন্তু আমাদের মানে মানে অনেক দিন সাফার করার পরে এমনও ক্লায়েন্ট আসে যারা একদম শেষ পর্যায়ে চলে এসেছে, এমন ক্রনিক ডিপ্রেশন যে মানুষটিকে ওখান থেকে টেনে তোলাটা খুব টাফ হয়ে যায়। তো এই জন্য সেবা, সাইকোথেরাপি সেবাগুলো খুব জরুরি। যেটা স্টিগমা আসলে মেন্টাল হেলথে, আমরা কেন কাউন্সিলরের কাছে যাব, আমরা কেন কেউ গেলে ইভেন বাসার মানুষ জানে না। হ্যাঁ, আমার কথা হলো, আচ্ছা আমি জানাতে না চাইলে দরকার নেই, কিন্তু আমি নিজে অ্যাওয়ার হই, আমি অ্যাওয়ার হয়ে আমার যত্ন করি। তো সেই নারীদের জন্যই আমি আসলে বলতে চাচ্ছি যে আমরা কেউই নিজেকে ভালোবাসবো না এই জায়গাটায় থাকবো না, কারণ আমাকে আমি আগে ভালোবাসতে হবে। মানে আমার যত্ন করতে হবে, আমার মনটা কেমন আছে, মানে নিজের মনের দিকে খেয়াল করা। সেই মনটা ভালো না থাকলে আমার শরীরে কি কি প্রতিক্রিয়া হচ্ছে, আমি আসলে আগের মতো চলতে পারছি না, আমার হতে পারে যে আমি গায়ে শক্তি পাচ্ছি না, আমি হয়তো 7 দিন শুয়ে থাকি। অনেক ক্লায়েন্ট আমাদের এরকম যে আপা আমি বিছানা থেকেই উঠতে পারি না, যখনই কোনো একটা বাসায় ঝামেলা হয়ে গেল, দ্বন্দ্ব হয়ে গেল, ঝগড়া বিবাদ হয়ে গেল, তারপরে সে পড়ে থাকলো 7টা দিন, সে কিন্তু আর গায়ে শক্তি পায় না। দেখেন, মনের জোরটা হারিয়ে গেলে শরীরটা কিন্তু আর চলে না। তাহলে সেই মনের জোরে আসলে যত্ন খুবই জরুরি। এই বিষয়ে আমি একটা থিওরির একটা লিঙ্কে বলতে চাচ্ছি, এটা একটা নার্ম থেরাপির উপরে আমি পড়াশোনা করেছি। সেটা থেকে একটা মানুষের অ্যাডাপটিভ স্টেজ আছে, 5টা স্টেজ। সেখানে একটা প্রথমটা হচ্ছে যে আপনার সেলফ কানেকশন, যেটা আমি এতক্ষণ বলছিলাম, এটা সার্ভাইভাল ইস্যু। এই 5 স্টেজ পার করে একটা মানুষ ফাংশনিং ভালো থাকে। সেলফের কানেকশন, নিজের শরীর মনে কি হচ্ছে, নিজের সাথে নিজে যদি কানেকশনে না থাকি, তখন কিন্তু আমি এই যে স্ট্রেসে পড়ে যে তখন সেই মানুষটা কিন্তু আর ক্যাপাসিটি থাকে না। যে ডিপ্রেশনের পেশেন্ট হয়ে যাচ্ছে, সে কিন্তু সেলফ কানেকশনটা হারিয়ে ফেলে। তারপর যে সেকেন্ড স্টেপটা হচ্ছে অ্যাটিউনমেন্ট, যেটা আমার নিজেকে অনুভূতিকে যত্ন করা, আমার অনুভূতিকে কেয়ার করা, আমাকে যেমন আমি কেয়ার করব, তেমনি আমার পাশের মানুষটা আমাকে কেয়ার করবে। এইখানে যখন বাধা হচ্ছে, যখন সেই ব্যক্তিটা এই অ্যাটেনমেন্টটা পাচ্ছে না, তখন কিন্তু সে আর ফাংশনিং থাকছে না। তারপর হচ্ছে ট্রাস্ট, মানে আস্থার কথা, আমি আমাকে ট্রাস্ট করতে পারছি যেভাবে, ঠিক অন্য মানুষটি আমাকে সেইভাবে ট্রাস্ট করতে পারছে কিনা, এটা বেঁচে থাকার জন্য খুব ইম্পর্টেন্ট। এবং শুধু তাই না, আমি সেই মানুষটার কাছে বিশ্বাসটা মানে আশা করতে পারি কিনা, তার মানে সেই ট্রাস্টের বিনিময়টা আছে কিনা, সেটা না থাকলে কিন্তু মানুষটি ভালো থাকবে না। তারপরে যেটা হচ্ছে যে অটোনমি, মানে আমি কে, আমার নিজস্ব সত্তাটা কি, সেই অটোনমিটা আমি যেভাবে বিশ্বাস করি, ঠিক সেই বিশ্বাস করে আমি অন্যকে আমার অবস্থানটা বলতে পারি কিনা। এটা একটা ক্যাপাসিটির ব্যাপার, যে আমার ক্ষমতা বা আমার যোগ্যতাটা আমি অন্যকে বলতে পারি কিনা। কিন্তু যখন মানসিকভাবে আমি ভালো থাকি না, তখন কিন্তু আমি অন্যকে আমার অবস্থানটা উপস্থাপন করি না। আমি হয়তো ওই যে বলবো ডিসকাউন্টিং করি, নিজেকে ছোট করে দেখছি, পিছনে থাকছি, সামনে আগাতে পারছি না, মনে হচ্ছে আমার লাইফ এখানেই শেষ, আমি আর কোনো কিছু পারবো না, আমি আমার সমস্যা হয়ে গেল তো আমি থেমে গেলাম। আসলে তা না। লাস্ট স্টেজ যেটা নামে বলা হয়েছে, সেটা হচ্ছে লাভ, হ্যাঁ, ভালোবাসা। এই যে সম্পর্ক নিয়ে আমরা কথা বলছি, মূল কিন্তু একটা জায়গা, আপনি সেটা যে সম্পর্কে হোক, শিশু পিতামাতার সম্পর্ক, বন্ধুর সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, শিক্ষক ছাত্র সম্পর্ক, সব জায়গায় কিন্তু ভালোবাসাটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এবং এইটার বিনিময়টা যদি সমান্তরাল না হয়, তখনই কিন্তু সমস্যা হয়। তো নার্মি যে সার্ভাইভাল স্টাইলের লাস্ট স্টেজ, যেটা হচ্ছে লাভ, মানে আমি আমাকে ভালোবাসছি এবং অন্য মানুষকে আমি ভালোবাসতে পারছি, এবং এই ভালোবাসা বিনিময় না থাকলে আমরা বাঁচতে পারি না, এটা আমার সাইকোলজিক্যাল নিড। সেইখানে যদি আমি ভালো না থাকি,
তখন কিন্তু আমার বেঁচে থাকার স্বপ্নটা হারিয়ে যায়, এবং সে কারণেই মানুষ কিন্তু সুইসাইডাল অ্যাটেম্প নিয়ে ফেলে। কেউ আছে সেলফ হার্মিং, হাত পা কাটে, কষ্টগুলো ভুলে থাকার জন্য বলে যে আমি তখন একটু ব্যথা পাই না, আমি যখন হাত কাটি আমার রক্ত ঝরছে, আমি ব্যথা পাই না, মনে হয় যে সে আমি কষ্টকে ভুলে থাকছি, কিন্তু আসলে এটা সমাধান না। এই যে 5টা ধাপে মানুষটা বেঁচে থাকছে ভালো থাকার জন্য, সেই ওয়েলবিং এর জায়গাটাকে কিন্তু খুবই পরিচর্যা করতে হবে। তো আমরা আসলে সেটা নারী হোক, পুরুষ হোক, শিশু হোক, সবাইকে বেঁচে থাকার জন্য সার্ভাইভাল যে এই 5টি স্টেপ, এই স্টেপ গুলাকে আমি পরিচর্যা করছি কিনা, এটা হচ্ছে অ্যাওয়ারনেস এবং উইথ অ্যাডাল্ট কনসাসনেস। এখানে আরেকটা কথা বলেছে মানে কানেকশন অ্যান্ড ডিসকানেকশন। যখন স্ট্রেসে অনেক থাকি তখন আমার সেলফের সাথে আমার কানেকশন থাকে না, মানে আমি ডিসকানেক্ট হয়ে যাই, এবং ডিসকানেক্ট হই বলেই আমি আর হয়তো অভিমান করে 3 বেলা না খেয়ে শুয়ে থাকলাম। আমি আরেকজনের সাথে রাগ করে হয়তো আমি আর পেপার লিখছিলাম, হয়তো আমার অফিসিয়াল যদি হয় যে আমি ডেডলাইনের আগে লিখছিলাম, হলো না, এত ওভার স্ট্রেস যে আমি সে আর করতে পারলাম না, তারপর আমি বাদ দিয়ে দিলাম। মানে দেখা গেল আমার গোলটা, মুক্স ভাই একবার বলছিলেন যে গোলটা কিন্তু ফুলফিল হচ্ছে না। তাহলে কি হচ্ছে? তার মানে আমি আমার সেলফে নাই কিন্তু। সো ভেরি ইম্পর্টেন্ট যে মাইন্ড, বডি অ্যান্ড আমার ব্রেন, এই 3টার কানেকশনটা সমান্তরালে থাকতে হবে। সেইটা যদি না থাকে তখন কিন্তু আমি পারি না। এখন এই জায়গাগুলো আমরা আসলে থেরাপির মাধ্যমে সুদিং করি। যখন ব্যক্তি সমস্যা নিয়ে আসে সেখানে থেরাপির অনেক বিষয় আছে, আমরা খুব স্পেসিফিক থেরাপি আছে, এক একটা ক্রাইসিস ম্যানেজমেন্টে এক এক রকম থেরাপি আছে, ইএমডিআর থেরাপি আছে, নার্ভ থেরাপি আছে, আমাদের ট্রানজেকশন অ্যানালাইসিস থেরাপি আছে, বিভিন্ন রকম টেকনিক টুলস আছে, যেটা মুকসুদ ভাই আমরা একই সাথে পড়াশোনা, আমরা একসাথে কাজ করছি, এবং আমরা কিন্তু আমাদের ক্লায়েন্টদের মানে বেঁচে থাকার ভবিষ্যৎটা সুন্দর করার স্বপ্ন কিন্তু কাউন্সিলিং এর মাধ্যমে সে দেখতে পারে। সেটা আমাদের অনেক গবেষণা আছে, রিসার্চ আউটকাম আছে, যেখানে আসলে বলে যে মেন্টাল হেলথকে ভালো রাখার কোনো বিকল্প নেই, এবং ভালো থেরাপিউটিক সাপোর্টে কিন্তু মানুষটি বেঁচে থাকে এবং শান্তিপূর্ণভাবে বেঁচে থাকে, যেটাকে বলে পিসফুল মাইন্ড নিয়ে সে বেঁচে থাকা, এবং নিজেকে দেখতে পারে নতুন করে আয়নায়, হ্যাঁ, শক্তিশালী ভাবে নিজেকে সে আবারও দেখতে পারে। তো ভেঙে গেলেই সব শেষ হয়ে গেলো, সেটা আসলে আমি বিশ্বাস করি না। থেরাপিতে আসলে একটা মানুষ তার জীবনকে নতুন ভাবে দেখে। ধন্যবাদ রেজিনা, অনেক সুন্দর কথা বলেছেন, অনেকগুলো পয়েন্ট এখানে চলে আসছে বা অনেকগুলো বিষয় চলে আসছে। একটু মুকসুদ ভাইয়ের কাছে যাচ্ছি বা একটু একটা প্রশ্ন নিচ্ছি। এখানে একজন প্রশ্ন করেছেন মনিকাতে, যে মানসিক চাপ কমানোর জন্য অনেক চেষ্টা করেছি, তবে চাপ এত বেশি যে সমন্বয় করতে পারছি না, মাঝে মাঝে শারীরিক দুর্বলতা অনুভব করি, এখন কি করব? ওকে ওকে, একটা ওই যে বলবো যে ওনাকে কয়েকটা বিষয় একটু ফোকাস করতে হবে, যে অবশ্যই থ্যাংক ইউ যে উনি বলছেন যে আমি ম্যানেজ করার চেষ্টা করেছি কিন্তু একটা সময় গিয়ে পারছি না। এখন একটা হলো কি, যে জিনিসটা বুঝতে হবে যে এই মানসিক চাপ থেকে মুক্ত থেকে ভালো থাকার বিষয়টা কিন্তু একটা নিরন্তর প্রচেষ্টা। অর্থাৎ আমি আজকে অনেক কিছু করলাম, কালকে আর কিছু করবো না সেটা না, এটা একটা অনগোয়িং প্রসেস। আমাদেরকে প্রতিদিনই ভালো থাকার জন্য অনেক কিছু করতে হবে। অর্থাৎ এটা থেমে থাকার কোনো বিষয় না, কারণ আমাদের চাপের যে সোর্স গুলো রয়েছে তারা নানাভাবে কিন্তু আমাকে খারাপ রাখার চেষ্টা করে। প্রথম যদি বলি যে আপনি দেখেন যে একটু এখান থেকে ইনফরমেশনটা আপনাকে হেল্প করতে পারে। প্রথম কথা হলো যে এটা একটা হলিস্টিক অ্যাপ্রোচ, মানে একটা ছাতা যেমন একটা শিক ভেঙে গেলে সেটা আর ইউটিলাইজ করা যায় না, ঠিক এই চাপ থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের 5টা বিষয়কে একটু খেয়াল করতে হয়। এখন আপনি দেখেন যে কোন বিষয়টা আপনি চেষ্টা করেছেন আর কোনটা গ্যাপ রয়েছে, এটা একটু আইডেন্টিফাই করা যায় কিনা। প্রথম কথা হলো যে চাপ থেকে মুক্ত করার জন্য প্রথম আমরা একটা ফিঙ্গারের সাথে যদি তুলনা করি, আমরা বলবো যে শরীরকে ভালো রাখা। এখন আমরা যদি বলছি যে চাপ মানে শুধু মনকে ভালো রাখবো কিন্তু আমি শরীরের কোনো যত্ন নিচ্ছি না, তখন কিন্তু শরীর খারাপ হয়ে গেলে অটোমেটিক মনকে সেটা প্রভাবিত করে। তাহলে আপনি শরীর ভালো রাখার জন্য নিয়মিত কিছু কাজ করা, যেমন ধরে নেন আমি কি সুষম খাবার খাচ্ছি, নাকি আমি খাবার দাবার বাদ দিয়ে শুধু সারাক্ষণ কথার কথা আমি যোগা করবো, তাহলে কি আমি ভালো থাকবো? থাকবো না। তার মানে আমার শরীরকে ভালো রাখার জন্য সুষম খাবার হতে পারে, এক্সারসাইজ হতে পারে, এই ধরনের বিষয়গুলোকে দেখতে হবে। এবং ইভেন দো যদি আমার অন্য কোনো প্রাসঙ্গিক কোনো শারীরিক সমস্যা থাকে সেটার কিন্তু ট্রিটমেন্ট দিতে হবে। যেমন কথা কথা আমার মন খারাপ হয়ে যাচ্ছে, এখন আমার কি আসলে সুগার লেভেলটা আমি অনেকদিন ধরে টেস্ট করেছি কিনা, বা আমার কি থাইরয়েডের কোনো প্রবলেম আছে কিনা, আমার হিমোগ্লোবিন কি কমে গেছে কিনা। তো আমার কিন্তু সেই জিনিসগুলো ভালো করে ফোকাস করতে হবে। যদি আমি অনেক চেষ্টা করছি মন ভালো থাকছে না, তাহলে শরীরের এই বিষয়গুলো রয়েছে কিনা সেটাকে কিন্তু বুঝতে হবে। 1, 2 হচ্ছে যেটা আমরা অনেক বেশি গুরুত্ব দিচ্ছি, মনের বিষয়টা। তাহলে আমার মনের যত্ন নেওয়ার জন্য আমি কি করছি,
এই যে বলেছে যে আমি আসলে প্রথম কথা হলো যে আমি কি আমাকে নিজেকে সম্মান করছি কিনা, আমি নিজেকে ট্রাস্ট করছি কিনা, নিজেকে ভালোবাসছি কিনা, এইটার জন্য আমি কি কি করছি। স্ট্রেসটাকে ভালো করব আগে, নাকি আমি আমার মনটাকে কেয়ার করব, সেটাকে কোনটাকে প্রাধান্য দেব। মনকে ভালো করতে হলে স্ট্রেস রিডিউস করতে হবে, তাহলে আমি কি কি পদক্ষেপ নিচ্ছি। সেইখানে অনেক বিষয় রয়েছে, আমরা বলি যে সেইখানে আমরা মেডিটেশন অথবা ব্রিদিং এক্সারসাইজ, অনেক বিষয় রয়েছে। আমরা একজন কাউন্সিলরের কাছেও হেল্প নিতে পারি, প্রফেশনালের কাছেও হেল্প নিতে পারি। নাম্বার থার্ড হচ্ছে যে আমরা এটা অনেকেই খেয়াল করি না, আচরণটাকে যত্ন নিচ্ছি কিনা। কারণ যখন স্ট্রেস হয় তখন সেটা রিফ্লেক্ট হয় কিন্তু আমার আচরণের মধ্য দিয়ে। আমি কি অনেক রেগে যাচ্ছি, অথবা নাকি খুব চুপচাপ হয়ে গেলাম, আমি কি ওভার রিয়েকশন করছি, নাকি আমি একদম ডিসকানেক্টেড হচ্ছি, রেজিনা আপা যেটা বলছে, সেটা কিন্তু ম্যানিফেস্টেড হয় কিভাবে, আমার আচরণের মধ্য দিয়ে। এখন সেই আচরণটাকে সুদিং করার জন্য, তার মানে কি আলটিমেটলি আমাকে আমার মন এবং শরীরের যত্নটা নিতে হবে। অর্থাৎ এই আচরণ থেকে বের হওয়ার জন্য কিন্তু অনেক টুলস টেকনিক্স রয়েছে। তার মানে আচরণের যত্ন নেওয়াটা কিন্তু অনেক বেশি জরুরি। নাম্বার ফোর হচ্ছে বিলিফ সিস্টেমের কেয়ার করা। আমার আত্মবিশ্বাস ভেঙে গেছে, অথবা অনেক সময় হয় যে আমি অনেক সময় ভাবছি যে আহ, আমি নিশ্চয়ই কোনো পাপ করেছিলাম, এই কারণে এখান থেকে বের হতে পারছি না, আমার জীবনে সব এটা ঘটছে। তার মানে কি আমি একটা রং বিলিভ নিয়ে আমি ইয়ে করছি। আমি পাপ করব কেন, আমার কোনো একটা কাজের জন্য কোনো একটা স্টেজ এখন আসছে, বর্তমান সিচুয়েশনের জন্য হতে পারে, অথবা আমাকে দিয়ে আর হবে না, আমি আর পারবো না। তাহলে বিশ্বাসের যত্ন নেওয়ার জন্য আমরা যেটা সবসময় বলি যে পজিটিভ থিঙ্কিং, এইটার একটা পাথ ব্রেনে তৈরি করা। আমরা কিন্তু বলা হয়ে থাকে এখানে একটা মানে ব্রেইনের বিষয় রয়েছে, যে আমরা যদি নেগেটিভ চিন্তা করি, বলা হয়ে থাকে প্রতিদিন হাজারো লক্ষ কোটি আমাদের নিউরন তৈরি হয়। আমি যদি সেই নেগেটিভ থিঙ্কিং করতে থাকি, তাহলে নিউরনের মধ্যে সেই নেগেটিভ জিনিসটাই যাবে, গিয়ে আমার একটা নেগেটিভ পাথ তৈরি হবে ব্রেনে। আর যদি আমি পজিটিভ থিঙ্কার হই, প্রতিদিন আমি পজিটিভ থিঙ্কিং করি, তাহলে নতুন নিউরনের মধ্য দিয়ে কিন্তু পজিটিভ থিঙ্কিংটা আমার ব্রেনে যাবে, এবং সেখানে পজিটিভ পাথ তৈরি হবে, এবং যেটা আমাকে অনেক বেশি এম্পাওয়ার করবে, শক্তিশালী করবে। এবং আমরা বলি যে লিস্ট আমরা প্রতিদিন চাইলে 5 মিনিট শুধু নর্মাল ব্রিদিং করে চোখ বন্ধ করে আমার কি আছে, আমি কি পেরেছি, আমার কি সাকসেস আছে, সেই চিন্তাটা যদি ব্রেনকে দিতে পারি, তাহলে কিন্তু বিলিফ সিস্টেম অনেক স্ট্রং হয়, এবং সেইখান থেকে আমার সেলফ কনফিডেন্ট বাড়লে আমি কিন্তু আদার্স ম্যানেজমেন্ট গুলো করতে পারি। আর নাম্বার ফিফথ হচ্ছে যে আমার কাজের প্রোডাক্টিভিটিটা একটু খেয়াল করা, যে আমি যে কাজগুলো করছি দিন শেষে আসলে সেখান থেকে কোনো প্রোডাক্টিভিটি আসছে কিনা। যদি না হয় তাহলে কিন্তু আমার একটু আবার সেখানে রিশিডিউল করতে হবে, রিস্ট্রাকচার করতে হবে। তাহলে দেখেন, আমরা বলছি স্ট্রেসের বিষয়টা, এইটা আসলে প্রতিফলিত হচ্ছে 5টা জায়গায়। আমি যদি শুধু একটা জায়গা নিয়ে বসে থাকি, তাহলে অনেক সময় সেটা নাও হতে পারে। আপনি একটুখানি চিন্তা করতে পারেন, যিনি প্রশ্ন করেছেন বা অন্যদের যে কাছেও, যে আমি আসলে এই যে 5 ফিঙ্গারের মতো 5টা আঙুলের সাথে তুলনা করে 5টা জিনিসের কথা বলেছি, আমি আসলে সেই প্রত্যেকটা বিষয়কে আমি ফোকাস করি কিনা, নাকি কোনো একটা নিয়ে সারাক্ষণ আছে। কথার কথা যে আমি এখন শুধু প্রতিদিন জিম যাবো আর শুধু ব্যায়াম করব, আর আমি সব বাদ দিয়ে দিলাম, তাহলে শরীরটা হয়তো ফিট থাকলো, কিন্তু আমার কাজ, বিশ্বাস, আচরণ বা মনে কিন্তু নেগেটিভ কোনো কিছু থাকতে পারে। তাহলে এই যে একটা ব্যালেন্সিং ওয়ে রয়েছে, আমাদের সেই জায়গাটা কিন্তু ফোকাস করা দরকার। তো আপনি একটু দেখতে পারেন সেই বিষয়গুলোকে ফোকাস করে, যে আমি আমার কোন জায়গাটাতে আরেকটু যত্নশীল হতে পারি। এবং আলটিমেটলি যদি কখনো মনে হয় যে এটা কোনো মানে ডিসফাংশনের বিষয় না, আপনি এইটা নিয়ে একজন প্রফেশনালের কাছে ইয়ে করলে, তাও যে বলেছি ডায়াগনোসিসটা যদি হয় যে ইয়েস দিস ইজ ইট, দেন স্পেসিফিক একটা ইন্টারভেনশনের মধ্য দিয়েও কিন্তু সেই জায়গা থেকে বের হওয়া যায়। এইটা একটা বিষয়। আর আমি শুধু এখানে একটু লিঙ্ক করে একটা আমার অ্যাড করতে চাই, সেটা হলো রেজিনা আপার কাছে যে বিষয়গুলো ছিল অনেক সুন্দর করে বলেছেন। আমার একটা ফিলিং হচ্ছে যে এই যে সিচুয়েশন আছে এখানটায় আসলে আমাদের অনেক বেশি উই ফিলিংটা দরকার। মানে আমরা আমরা এখন ওই যে নারী পুরুষ তো রয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আমরা একটা ফ্যামিলি। সো এইটা আমরা অনেক সময় ভাবি না, পুরুষ ভাবছে পুরুষের মতো সে তো অনেক কিছু করতেছে কথার কথা, তাহলে সেই ভাবনাটা কিন্তু সঠিক না। আজকের এই দিনের প্রবলেম গুলোকে সলিউশন করার জন্য অনেক বেশি উই ফিলিংটা নিয়ে আমাদের কাজ করতে হবে। কারণ আমরা পারস্পরিক এবং ইন্টারডিপেন্ডেন্ট, আমরা কেউ ফুললি ইন্ডিপেন্ডেন্ট না। হ্যাঁ, সো আমরা আমাদের এই জায়গাটা যাতে কি, এবং ফ্যামিলিতে যদি আমরা 4জন মেম্বার থাকি, আমাদের যদি সন্তানও থাকে তাদেরকেও আমাদের সাথে নিতে হবে। নিলে দেখা যাবে যখন ওয়ার্কলোডটা ডিস্ট্রিবিউশন হবে, তখন কিন্তু সবাই আমরা একটা প্রশান্তির জায়গা খুঁজে পাবো। বয়স অনুযায়ী রেসপন্সিবল কিন্তু আমাদের গৃহের অন্য যারা আছে তাদেরকেও কিন্তু করা প্রয়োজন, যার জন্য যেটা সুইটেবল আছে আমাদের সেই জায়গাটা। অতএব আমরা যদি আমরা ফিলিংটা করতে না পারি, আমরা যদি বৈষম্যটা সারাক্ষণ চিন্তা করি, তখন কিন্তু সেটা আমাদের জন্য সম্পর্কের জায়গায় অবনতি ঘটার একটা বিশাল কারণ।
সো এটা আমাদের একটা প্রবলেমের মধ্য দিয়ে যাচ্ছি, আমরা এটাকে ফেস করব, এবং উই ফিলিং হলে শক্তিটা কি হবে, অনেক বেশি স্ট্রং হবে। আমরা এই প্যান্ডামিক সিচুয়েশনটাকে অনেক ভালোভাবে ফেস করতে পারবো। সো আগের প্রশ্নের সাথে আমি জাস্ট এটা মনে হলো যে এই জায়গাটা আমাদের ফোকাস করা প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ মুকসুদ ভাই। আমরা একদম আসলে শেষের দিকে চলে আসছি, আর খুব বেশি দূর আমরা আগাবো না। আমরা রেজিনা আপার কাছে একটি প্রশ্ন নিব, তারপরে আমরা হয়তো পরে শেষ করে দিব। রেজিনা আপা, একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে নিজের প্রতি নিজের ভিতরে যখন ঘৃণা জন্ম নিতে থাকে এবং সেটা যখন কন্ট্রোলের বাইরে চলে যায়, তখন কি করতে পারি? পাপবোধ নয়, কিন্তু সব মিলিয়ে পজিটিভলি ভাবতে পারি না, কি করা উচিত এবং কিভাবে? খুবই রিলেভেন্ট। আমি যে কথাটি বলছিলাম, মানে আমি যে ব্যাখ্যাগুলো বলছিলাম, ঠিক সেখান থেকে প্রশ্নটা আসলো। হতে পারে ওনার এই যে ওনার ঘৃণাবোধ, এটা আসলে আমি সেই ট্রমা, আসলে আমরা ট্রমা থেরাপিস্ট, আমরা তো ট্রমা নিয়ে কাজ করি। সো ওনার কোনো কারণ আছে ওনার নিজের ভেতরে ঘৃণা জমানোর, হ্যাঁ, সেই ঘৃণা জমেছে, সেইটার আসলে রুটটা বের করতে হবে, এবং থেরাপি লাগবে ওনার। আমি এটা বলবো, উনি থেরাপিতে থাকলে তখন, কারণ একটু সমস্যাটা অনেক দিনের হয়ে গেছে মনে হয়, কারণ ঘৃণাবোধ জন্মে গেছে, এবং কোনো মতেই সেখান থেকে উনি নিজেকে ভালোবাসা, আমি যে 5টি ধাপ বলেছি, সেলফ লাভ, হ্যাঁ, নিজেকে ভালোবাসা, নিজের যত্ন নেওয়া, সেই জায়গাটা উনি আসলে আর নাই। হ্যাঁ, তো সেইখানে ওনার আসলে থেরাপিউটিক সাপোর্ট লাগবে। ঘৃণাবোধের কারণটা বের করতে হবে, ওনার বিশ্বাসটা এখানে নেতিবাচক হয়ে গেছে, সেই ঘৃণার কারণটা বের করে সেখান থেকে যদি কিছু অপশন বের করা যায়, কিছু উনি যদি মেসেজ পায়, মানে ওনার নিজের মধ্যে সেলফে পারমিশন আসতে হবে। এটা হতে পারে ওনার শারীরিক মানসিক সব জায়গায় ওনার এই বোধটা জন্মে গেছে। আমি ওটাই বলছি যে বডিতে কিন্তু মানে বডি কিন্তু বলে দেয়, এই যে ঘৃণা বোধ থেকে ওনার শরীরটার মধ্যে কিন্তু রিয়াকশন হচ্ছে। তো আমি যেটা নাম থেরাপিতে আমরা যেটা হিলিং করি, একদমই ফিলিং এর জায়গা থেকে কাজ করে, ব্রেনের চিন্তা থেকে কাজ করে, একেবারে বডি সুদিং এ আমরা কাজটা করি। সো একদম একটা মানুষকে ফুল কিওর করতে গেলে ঠিক ওই লেভেল পর্যন্ত তার সাথে কাজ করে ওয়ার্কআউট করতে হবে। আমার আমার সাজেশন থাকবে উনি একটু থেরাপি নিতে হবে। কারণ হতে পারে যে উনি শেয়ারিং, ওনার পার্সোনাল শেয়ারিং সবার কাছে উনি করতে পারছে না। আর ঘৃণাবোধ যখন একটা মানুষের হয়, সেটা তার কারণে হয় না, হ্যাঁ, সেটা কিন্তু পারিপার্শ্বিক কারণে হয়। উনি আসলে শিকার, আমি বলবো কোনো কারণে ওনার মধ্যে ঘৃণাবোধ জন্মেছে, সেটা আসলে কথা বললে, ইন্ডিভিজুয়াল কেসে কথা বললে তখন ওই জায়গাটা হয়, বোঝা যায়। তো সেই জায়গা থেকে আমি বলবো পজিটিভ চিন্তার কোনো বিকল্প নেই, এবং নিজেকে ভালোবাসা, যেটা আমি 5টি ধাপ বলেছি, প্রথমটাই হচ্ছে যে সেলফ কানেকশন। ওনার কিন্তু সেলফ কানেকশনটা আসলে এখন নাই। তো সেলফ কানেকশনের ওখানে কাজ করতে হবে। ওনার ট্রাস্ট, ওনার হতে পারে অনেকের উপরে বিশ্বাসটা ওনারা নেই, অনেকের উপরে ওনার সেই আস্থার জায়গাটা নেই, উনি নিজেকে যে ভালোবাসবে সেই জায়গাটা উনি নেই, এবং ওনার সেলফ যে অটোনমি, উনি যে নিজের অস্তিত্ব বোধের জায়গাটাই কিন্তু নড়বড়ে হয়ে যাচ্ছে। সেই সেলফ অটোনমিটা উনি যে আরেকজনের কাছে উপস্থাপন করবে, সেই জায়গাটাও ওনার আর নেই। তো এই যে দেখেন 5টি ধাপেই কিন্তু ওনার সমস্যা বাধাগ্রস্ত হচ্ছে, এবং থেরাপিতে এই জায়গাগুলো খুব সুন্দরভাবে থেরাপিস্ট অ্যাটিউন করে, বলে হোল্ডিং। এটা একটা হয় না যে 6 মাসের একটা বাচ্চাকে তার মা যেভাবে হোল্ড করে, একটা শিশু যেমন একটা হেল্পলেস অবস্থায় থাকে, যখন ক্লায়েন্টস থেরাপিস্টের কাছে আসে খুব ভালনারেবল, সে কিন্তু ওই চাইল্ডের মতো থাকে, তাকে কিন্তু থেরাপিস্ট অ্যাটিউন করে, পরিচর্যা করে, হোল্ডিং করে, একেবারে সেই শিশুর মতো হোল্ড করে, কেয়ার করে সেই মানুষটাকে আবার সেই অ্যাডাল্ট কনসাসনেস নিয়ে আসা হয়। তো আমি আশা করব যে উনি যদি থেরাপিতে থাকে, কোনো সুযোগ নেয়, এখন অনলাইনে সেবাগুলো হচ্ছে, তো সুযোগ নিতে পারে, কিন্তু দেরি করা উচিত না। কারণ ঘৃণার জন্ম থেকে কিন্তু মারাত্মক জায়গায় চলে যায়, নিজেকে ভালোবাসার জায়গাটা আর থাকে না, তখন কিন্তু রিস্ক হয়ে যায়। তো সেই ট্রমাকে ডিল করতে হবে। ট্রমা আসলে কখনো ট্রমা নিয়ে বসে থাকলে একটা সময় আর পারা যায় না। তা আমি ওনাকে খুবই ধন্যবাদ জানাচ্ছি প্রশ্নটা রাখার জন্য, কিন্তু উনি অবশ্যই যেন একটু সাপোর্ট নেয়, এটা ওনার খুব জরুরি। ধন্যবাদ রেজিনা আপা। মুকসুদ ভাই, আপনার কাছে শেষ প্রশ্ন, জি। এই প্রশ্নটি নিয়ে আমরা এটা আসলে অনুষ্ঠানটা শেষ করতে যাব। এটা হচ্ছে যে আপনি তো গভর্নমেন্টের সাথে আসলে কাজ করছেন দীর্ঘদিন ধরে, আমরা জানি গভর্নমেন্টের বিভিন্ন আহ, প্রশাসনে প্রোগ্রামের সাথে। ট্রেনিং দেওয়া বা প্রোগ্রামে ট্রেনিং দেওয়া, হুম। সেই জায়গাগুলো করছেন। তো আসলে আমাদের দেশে কিন্তু মেন্টাল হেলথটাকে খুবই ইগনোর করে দেখা হয়, এবং
ওরকম বিশেষ করে মানুষের মধ্যে সচেতনতা বোধটা নেই, মনে করা হয় যে সে আসলে পাগল হয়ে গেছে বা কিছু, কেন আমি মনের ডাক্তারের কাছে যাব, বা এক ধরনের ফিলিংস তার মধ্যে এরকম কাজ করে। এটা খুব সাধারণ মানুষের মধ্যে, মানে অধিকাংশ মানুষের মধ্যে এই সচেতনতা আছে। তা আপনার কি মনে হয়, মানে গভর্নমেন্ট থেকে এরকম কোনো প্রচার প্রসারণা বা অ্যাওয়ারনেস বিল্ডিং বা কোনো পদক্ষেপ আছে কিনা যে প্রাতিষ্ঠানিকভাবে মেন্টাল হেলথের কোনো সাপোর্ট দেওয়া বা এরকম কোনো উদ্যোগ নেওয়া, গ্রহণ করা? এবং শেষ না, আপনার কোনো টিপস দিয়ে না, আপনার কথা। না, সে ধন্যবাদ। সেটা হলো যে আসলে আমাদের যে জনগোষ্ঠী, আমাদের যে বিশাল জনগোষ্ঠীর তুলনায় আসলে আমাদের এই প্রচেষ্টাটা হয়তো বা খুব ক্ষুদ্র রয়েছে আর কি এখন পর্যন্ত। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে এটা কখনো কখনো মানে বেসরকারি পর্যায়ে, কখনো কখনো বিশ্ববিদ্যালয়ের যে চাঙ্ক রয়েছে যেখানে আসলে এই সাবজেক্টটা রয়েছে সেই জায়গাগুলো, অথবা গভর্নমেন্টের যেটা সরাসরি দেখা গেছে যে এই ইস্যুটা নিয়ে হয়তো সরাসরি কাজ করে না, কিন্তু অন্য একটা বিষয়ের, যেমন নির্যাতন আমরা বলি টর্চার অথবা অ্যাবিউজ এক্সপ্লয়টেশন, যেখানে হচ্ছে তার একটা সাপোর্টিভ বিষয় হিসেবে রাখা হয়। মানে একদম এইটাই ফোকাস করে অন্যগুলোকে হয় না, এটা একটা লিমিটেশন আসলে রয়েছে। অর্থাৎ আমরা বলছি যে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার অর্থাৎ ভিকটিম সাপোর্ট সেন্টার, সেখানে অনেকগুলো সহযোগিতা দেওয়া হচ্ছে, সেখানে একটা হচ্ছে যে কাউন্সিলিং, এবং সেটারও পরিসরটা খুবই স্মল বা স্মল স্কেলে রয়েছে। এরপরে কিছু বিষয় রয়েছে গভর্নমেন্ট, আইএনজিও, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং এনজিও, ন্যাশনাল অর্গানাইজেশন। তারা যখন কোনো একটা প্রোগ্রাম করে এবং সেখানেও যখন মনে হয় যে অনেকগুলো সাপোর্টের সাথে একটা সাপোর্ট হতে পারে কাউন্সিলিং, তখন ওনারা সেটাকে অ্যাড করছে। অর্থাৎ এটা আসলে মেইন স্ট্রিমিং এ ফোকাস হিসাবে আমরা এখনো সেইভাবে সেটার একটা পদক্ষেপগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যেমন কথার কথা যে ইউনিভার্সিটি লেভেলের যে ডিপার্টমেন্টটা এই মেন্টাল হেলথের সাথে জড়িত, আমরা সাইকোলজি বলি, ওনারা উপলব্ধি করে কিন্তু এটার হয়তো ডিভিশন হয়েছে, এটার সেগ্রিগেশন হয়েছে, হয়ে যার যার অবস্থান থেকে ওনারা কিন্তু সেই প্রচেষ্টাগুলো করছে। আর এখন একটা ভাইব্রেশন রয়েছে যে এই কথাটা বিভিন্ন স্তরে কাজে কথা হচ্ছে, হওয়ার পরে এখন কিছু ইনিশিয়েটিভের কথা আমরা শুনছি। যেমন মেন্টাল হেলথের এই জায়গাটা, কারণ প্রাইমারি হেলথ কেয়ারের সেই জায়গাটাকেও সেটাকে ইনক্লুড করার কথা গভর্নমেন্ট ভাবছে, এটা কিন্তু একটা বেটার বিষয়। স্কুলগুলোতে বলছেন যে একজন সাইকোলজিস্ট কে আমাদের ইনভলভ করতে হবে, সেই কথাটা বলছেন, এটাও কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন। মেন্টাল হেলথ ডে যখন আমরা উদযাপন করি তখন সরকারি বেসরকারি ব্যক্তি পর্যায়ে কিন্তু উদ্যোগগুলো রয়েছে, সেটাও একটা বিষয় রয়েছে। এরপরে এখন দেখা গেছে যে একটা পর্যায়ে এসছে যারা কাজ করতে করতে নিজেদের এক্সপেরিয়েন্সটাকে ধারণ করে, যেমন আমি রেজিনাপার কথা যদি বলি, যে উনি এই জায়গা থেকে সে নিজে একটা ইনস্টিটিউশনের কথা ভেবেছেন। তার মানে কি, যে এই জিনিসটার যে একটা গুরুত্ব রয়েছে এটা বিভিন্ন পর্যায়ে উপলব্ধি হচ্ছে এবং কেউ কেউ ব্যক্তিগত ভাবে উদ্যোগ নিচ্ছেন। আমি কিন্তু সেটাকেও সাধুবাদ দিতে চাই। আমরা যেমন মনোবিকাশ ফাউন্ডেশন, এরকম কিন্তু অনেক অর্গানাইজেশনের আমরা কাজ করছি। তো আমি বলবো যে ওভারঅল এখনো সেই মানে একদম স্পেসিফিক এইটাকে কেন্দ্র করে যে সবকিছু আলোড়িত হবে সেই রকম একটা বিষয় এখনো সেভাবে হয়নি। কিন্তু পজিটিভ হিসেবে আমি দেখতে চাই যে এটা বিভিন্ন জায়গায় আলোচনাটা শুরু হয়েছে। এই যে আজকে আপনারা যারা নারীদের অধিকার নিয়ে কথা বলার জন্য বিষয়গুলোকে সবসময় বলেছেন, তারাও একটা সাইড হিসেবে ভাবছেন যে না, এইটাকেও ফোকাস করা প্রয়োজন। তাহলে এইটাও কিন্তু একটা ভাইব্রেশনের ফলে কিন্তু রেজাল্টটা এসছে, তাই না? আজকে আপনারা এই অ্যারেঞ্জমেন্টের কথা এটাকে গুরুত্ব দিয়ে ভাবছেন। আরেকটা যেটা বলছেন যে হ্যাঁ, কিছু টাবু রয়েছে বা কিছু সোশ্যাল কিছু ব্যারিয়ার রয়েছে, মানুষের ভ্রান্ত ধারণাগুলো রয়েছে, এইটা কিন্তু সময় লাগলেও আমরা মনে করি যে যার যার অবস্থান থেকে অ্যাটলিস্ট আমরা এখন হয়তো বা ঢাকা সিটি বলি বা আমাদের ডিভিশন বলি সেইখানে আছে, কিন্তু আমার মনে হয় যে গ্রাসরুট লেভেলে একটু যাওয়া প্রয়োজন রয়েছে। কিভাবে হবে সেটার মেকানিজম তৈরি করা প্রয়োজন। আমরা যারা অনেকে চেষ্টা করছি যাচ্ছি, কিন্তু এটার বড় একটা ব্যাপক একটা আয়োজন দরকার রয়েছে। যে আমরা শুধু একটা মেন্টাল হেলথ ডেটাকে আমরা শুধু না ধরে রেখে কিভাবে এই যে এটার পজিটিভটা রয়েছে, যে মানসিক স্বাস্থ্য সেবার এই জিনিসগুলোর ফলে আমরা যে অনেক বেশি সুস্থ থাকতে পারবো, প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। আমার মনে হয় যে এরকম রিসার্চ হওয়া প্রয়োজন, যে মানসিক প্রোডাক্টিভিটিটা যখন বেশি থাকে আমরা কিভাবে অনেক বেশি ইনপুট দিতে পারি, আর না থাকলে কি হয় মনে হয় এইটার একটা কোনো একটা গবেষণা হওয়া দরকার, যে সাউন্ড মাইন্ড সাউন্ড বডি নিয়ে আমরা আসলে প্রোডাক্টিভ, তখন যখন দেখা যাবে যে এটা প্রোডাক্টিভিটির সাথে সম্পর্কিত, আয় ব্যয়ের সাথে একটা সংযুক্তি রয়েছে, আমার কন্ট্রিবিউশন রয়েছে, তখন হয়তো মানুষ আরো বেশি হবে। তো আমি বলবো যে একটুখানি মনে রাখা প্রয়োজন যে এই মেন্টাল হেলথ মানে আসলে কিছু মানুষের জন্য না, এটা সবারই প্রাপ্য। অর্থাৎ আমাদের গ্রাসরুটে যারা রয়েছে তাদেরও কিন্তু প্রাপ্য। অতএব আমাদের হলিস্টিক জায়গা থেকে ভেবে গ্রাসরুটে নিয়ে যাওয়ার জন্য এই ভাবনাগুলো কিন্তু এখনই ভাবা দরকার। কারণ এইটা ফিজিক্যাল হেলথের সাথে সাথে মেন্টাল হেলথটা
ও কিন্তু অনেক বেশি জরুরি সেই জিনিসগুলো। আর আমি যেটা বলবো ফাইনালি, যে আসুন আমি আমার নিজের ক্ষমতাকে উপলব্ধি করি এবং সেলিব্রেট করি। আমার কি রয়েছে, আমার কি নাই, সেটা লিস্ট করলে লিস্ট ভরে যাবে, দরকার নাই। আমার কি আছে, স্ট্রেংথ কি আছে, আমি সেটাকে উপলব্ধি করি এবং সেলিব্রেট করি। আমার কি ডিফারেন্স আছে, আমি ভিন্নভাবে কি পারি, তাহলে কিন্তু স্ট্রেসের মাত্রাটা অনেক কমে যাবে। কারণ আপনার এই সেলিব্রেশন, আপনার ওই যে আপা যেটা বলেছে, সেলফ কানেকশন, সেলফ রেসপেক্ট, সেলফ ট্রাস্ট, সেলফ লাভ এন্ড কেয়ার, এই জায়গাটা যখন ফোকাস করতে পারবেন, আপনি একটা অ্যাসেট হবেন। আপনি আপনি ফ্যামিলি বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, তার জন্য একটা অ্যাসেট হতে পারবেন যদি আপনি নিজেকে সম্মান করতে শিখে যান, নিজেকে বিশ্বাস করতে শিখে যান, নিজেকে যত্ন নিতে শিখে যান। যখন আপনি হেলদি হবেন, তখন আপনাকে অন্য অনেক বিষয়ে এত বেশি বদার করবে না। তখন আপনি অন্যের জন্য সহায়ক শক্তি হিসাবে আপনি আস্তে আস্তে আবির্ভূত হবেন। তো আমি বলবো যে আমরা আসুন নিজের সক্ষমতাকে সেলিব্রেট করি, একটু আনন্দ নিয়ে সেটাকে উপভোগ করি, তাহলে দেখবেন যে অনেক স্ট্রেস কমে যাবে। তো ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ মুকসুদ ভাই, আপনি খুব সুন্দর কথা বলেছেন যে নিজেকে বোঝা বা নিজের শক্তিটা বাড়ানো। শেষ করব, রেজিনা আপা, আপনার যদি প্রেরণার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় বা সাহায্য নিতে চায়, তো জি। তাকে কি করতে হবে সেটা যদি একটু বলতেন আমাদের তাকে সবার। আমার আমার ওয়েব পেজ আছে, ওখানে যোগাযোগ করতে পারে। আমার কন্ট্যাক্ট নাম্বারটা আমি বলে দিতে পারি বা আপনাদের মাধ্যমে পৌঁছে যেতে পারে। এখন অনলাইন সেবাগুলো চলছে এবং আমি ফোন রিসিভ করছি, কারণ ক্রাইসিস অনেক বেশি, ফোনটা আমার কাছেই থাকে। প্রেরণার যে মেন্টাল মানসিক স্বাস্থ্যে আমরা অনলাইন সেবা দিচ্ছি, পাশাপাশি মানে আইনগত অনলাইন সেবাও চালু আছে। যদি কারো লাগে সেটাও আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আমার লয়ার আছেন, ওনারা মানে এটার সাথে যুক্ত আছে। পাশাপাশি আরেকটা কাজ শুরু করেছে প্রেরণা, সেটা হলো অনলাইন ট্রেনিং, যেটা এই যে মানসিক স্বাস্থ্য বিষয়ক আসলে মকসুদ ভাই বলেছেন। আমি একটু ভিকটিম সাপোর্ট সেন্টার নিয়ে একটু বলি, যে ওই জায়গাটা, যে ভিকটিম সাপোর্ট সেন্টারের সাথে প্রেরণা এমইউ আছে, আমরা অনেক বছর ধরে কাজ করছি এখানে। মানসিক মানে এই জায়গাটা অ্যাড্রেস করা হচ্ছে, সেটা হচ্ছে 11টা সংগঠন কিন্তু এখানে, আইন সালিশ কেন্দ্র, এসিড সার্ভাইভার ফাউন্ডেশন, তারপরে আপনার বিএনডব্লিউ, এরকম 11টা বড় ব্লাস্ট সংগঠন, প্রেরণা তার মধ্যে একটা, তো মেরি স্টপস, এরকম সংগঠনরা পালাক্রমে প্রতিদিন আইনি সহায়তা, কাউন্সিলিং এবং স্বাস্থ্য সেবাও দেয়। তো এই জায়গাগুলো সরকারি পর্যায়ে কিছু কাজ হচ্ছে, যেটাতে আমরাও ট্রেনার হিসেবে কাজ করি মহিলা অধিদপ্তরে, তারপরে ফ্যামিলি প্ল্যানিং এ প্রেরণা থেকে আমি কাজ করেছি গত 2 বছর। তো সরকারি পর্যায়ে অ্যাওয়ারনেস এ কাজ হচ্ছে, কিন্তু সেটা সীমিত। যেটা আমরা আহ্বান করব গভর্নমেন্টের কাছে, মানে এই আপনাদের প্রোগ্রামের মাধ্যমে, যে আমাদের মাস পর্যায়ে, মানে আমি প্রেরণা থেকে ঢাকার বাইরে গত 3 বছর সিলেট, নোয়াখালী, রাজশাহী, বিভিন্ন ডিস্ট্রিক্টে যে স্কুল ছাত্রছাত্রীদের সাথে প্রোগ্রাম করেছি, ট্রেনিং, স্কুল টিচারদের সাথে ট্রেনিং প্রোগ্রাম করেছি, সেগুলো মানসিক স্বাস্থ্য বিষয়, যে সেলফ অ্যাওয়ারনেস। আমরা ট্রানজেকশন অ্যানালাইসিসে একটা আমাদের ট্রেনিং আছে, যেটাতে সেলফ গ্রোথে কাজ হয়। তো প্রেরণা থেকে এই ট্রেনিংটা এখন চলছে। সো আমরা এই ট্রেনিং গুলো, মুকসুদ ভাই অনেক করছেন, সারা বাংলাদেশে কিন্তু আমরা কাজ করছি। মানে একজন করলে তো আর হচ্ছে না, ব্যাপক পর্যায়ে সংগঠনগুলো কাজ করছে, কিন্তু আসলে আমাদের চাহিদার চেয়ে এই জায়গাটা কম আছে। এবং আমাদের তো প্রাইভেট এনজিও, আমাদের ফান্ড কম, আমরা তো সংকুলন হচ্ছে না, নিজেরা এভাবে পাচ্ছি না। তো সেইখানে আসলে গভর্নমেন্ট থেকে যদি আরো ব্যাপকভাবে কাজ হয়, সহযোগিতার হাত আমাদের আছে, আমরা আসলে একসাথে কাজ করতে চাই, এটা বলতে চাচ্ছি। আর যেটা হলো যে মূল কথা আজকে স্ট্রেস, যে স্ট্রেস আমাকে বাঁচতে দেয় না, যে স্ট্রেসের কারণে আমার ট্রমা হয়, সেই স্ট্রেসকে আমি আসলে মানে আমি একটা ঢাল ধরে থাকবো। আর মকসুদ ভাই অনেক সুন্দর কথা বললেন, শুনতে শুনতে মানে স্ট্রেস সব পালিয়ে গেছে আসলে, এত সুন্দর ভাল লাগছিল। তো আমি যদি ঢাল ধরি, স্ট্রেস আসবে, স্ট্রেস কিন্তু আসবে না এটা আমি বলবো না, কখন বড় বড় সমস্যা আমার জীবনে আসবে, একসেপ্টেন্সটা ইম্পর্টেন্ট, আমাকে স্বীকৃতি দেয়া, যেটা মকসুদ ভাই বললেন, যে আমি স্বীকৃতি দিব যে আমার কি হচ্ছে। আর আমার ঢালটা কিন্তু ধরতে হবে, ঢাল মানে যুদ্ধ না, কিন্তু আমাকে যাতে ক্ষতি না করে, সেই ঢালটার মধ্যে কিন্তু মানসিক স্বাস্থ্য সেবা আছে, বিভিন্ন সংগঠন আছে। প্রয়োজনে আপনি ঘরে থাকবেন না, আপনি সহযোগিতার জন্য চলে আসুন, অনলাইন সার্ভিস আছে, বিভিন্ন ফোন, এবং ভিকটিম সাপোর্ট সেন্টার কিন্তু সহিংসতার জন্য একদম ক্রাইসিস কলে কিন্তু মধ্যরাতেও যে ক্লায়েন্টকে উদ্ধার করে নিয়ে এসে সেফ এনশিওর করা হয়, এবং এনজিও গুলোর মাধ্যমে সহযোগিতা করা হয়, যেটার সাথে আমি যুক্ত আছি। এরকম ক্রাইসিসেও কিন্তু প্রেরণাকে কল করলে ম্যানেজমেন্টে আমরা কাজ করতে পারি। তো
মূল কথা হচ্ছে যে একটা মানুষ সুস্থ পরিবেশে বেঁচে থাকা, এটা আমি বলবো তার কিন্তু অধিকার, এবং সেই মানুষটাকে ভালোভাবে বাঁচতে দেয়া, সেইটার জন্য সহযোগিতার হাত বাড়ানো, এটা আসলে মানবাধিকার। আমি আজকে সুলতানা আপাকে খুব স্মরণ করছি, কারণ আমরা আইন সালিশ কেন্দ্রে কাজ করেছি অনেক দিন। আমাদের খুরশিদ আপা, যিনি কাউন্সিলিং এ আমাদের প্রথম থেকে উনি ছিলেন, স্মরণ করছি, খুব ভালো লাগছে যেহেতু আমরা একসাথে কাজ করছি। এই মানুষদের অবদান আসলে, কাউন্সিলিং সেবাটা বাংলাদেশে কিন্তু খুরশিদ আপার হাত ধরে হয়েছে আইন সালিশের সহযোগিতায়। আমি খুবই কৃতজ্ঞ যে আমরা অনেক চেষ্টা করেছি এবং আজকে আমরা সেবা দিতে পারছি। তো নিজেকে ভালোবাসবেন সবাই, এটাই আমি বলতে চাচ্ছি। সহযোগিতার হাত বাড়িয়ে আমরা আছি, মানে নিজেকে কষ্ট দিব না। বেঁচে থাকা ভালোভাবে, এটা আমার অধিকার, সেটার জন্য নিজেকে কাজ করতে হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ রেজিনা আপা এবং মুকসুদ ভাই, আপনাদের অনেক সুন্দর কথা, এবং আমি আশা করছি যারা দেখছেন তারা খুবই উপকৃত হবেন আজকের এই আলোচনা থেকে। সবার উদ্দেশ্য বলছে যে যারা দেখছেন তারা যদি কেউ মানসিক সাহায্য নিতে চান বা কাউন্সেলিং নিতে চান, মুকসুদ ভাই এবং রেজিনা আপার সাথে দুজনের সাথে যোগাযোগ করতে চান, আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তারা এখন এই মুহূর্তে টেলি কাউন্সেলিং দিচ্ছেন। তাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের মাধ্যমেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা সরাসরি তাদের মাধ্যমে সাথে যোগাযোগ করতে পারেন। আহ সাথে থাকুন, আমরা আগামী সপ্তাহে আবারও আসছি মানসিক স্বাস্থ্যের কথা নিয়ে। পরবর্তীতে আমরা দাম্পত্য জীবন বা রিলেশনশিপ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, নিজের বোনের খেয়াল রাখুন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন। অসংখ্য